ওকে, তো তাহলে আজকে আমরা শুরু করছি, কি করব, কম্পাউন্ড ইন্টারেস্টের নেক্সট পার্টটা করব, তাই তো? একটু বলো আগের দিন লাস্ট কোন কোশ্চেনটাতে কি আমরা শেষ করেছিলাম? যে দাদা ইফ আর আর হচ্ছে 10% পার অ্যানাম টাইম 3 ইয়ার, থার্ড ইয়ারের হচ্ছে সিআই 363। বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, ছেড়ে দাও, বুঝে গেছি। তো এত অব্দি করেছিলাম। আচ্ছা, কোনো হোমওয়ার্ক টাইপের কিছু দিয়েছিলাম? না না না, হোমওয়ার্ক ছিল না কিছু। হুম হুম হুম, ঠিক আছে, ওকে। আগের দিনের টপিক নিয়ে কারো কোনো সমস্যা, কিছু ডাউট? আপাতত দাদা নেই, প্র্যাকটিস একটু করতেছিলাম। হুম, প্র্যাকটিস করতে কিন্তু হবে। একটা জিনিস একটু মানে মাঝে মাঝে খটকা লাগতেছে, ওই যে সেই হুম প্রথম যে অঙ্কটা করেছিল ওই 14 × 2 এর হচ্ছে 1/7 হয়ে যাচ্ছে। হুম। ওই 100টা কি মানে এসতেছে নি কেন, মানে ওই জায়গাটা ঠিক আমার মানে বুঝতে সমস্যা হচ্ছে। কি হচ্ছে বলো তো, ওই 14 × 2 = 7, তো দাঁড়াও বার করি। হ্যাঁ, ওখানে কি ওইটাই হচ্ছে বলো? ওখানে কি হচ্ছে বলো? মানে ওখানে তো ফ্র্যাকশনটা ভেঙে নিচ্ছি ঠিক আছে, হুম। কিন্তু সূত্রতে তো দাদা 100 থাকে, মানে PRT/100 এসআইটা বার করতে হলে। হ্যাঁ, যা থাকে। একবার হ্যাঁ, একবার কোশ্চেনটা খুলো দাদা। খুলেছি, তুমি বলো। ওই যে মানে শেষে যে এটা বার করছি না, ওই এসআইটা। এসআইটা আর সিআইটার যে ডিফারেন্সটা বার করছি, তখন এসআই যেটা ক্যালকুলেট করছে সেখানটার কথা তুমি বলছো না? এসআইটা তোমার হচ্ছে পি এর ভ্যালু 2940 হচ্ছে, আর তোমার হচ্ছে টাইমটা 2 বছর হচ্ছে। হুম। আর ওই 8/100টা তো মানে 1/7 এর সঙ্গে তো 100 গুণ হওয়া উচিত নাকি, ওই জায়গাটা হুম, আমি ঠিক বলছে, বুঝতে পারছি না। কোশ্চেনটা বলছে, দেখলাম। বলছে, বলছি, দেখো, ওয়ান্স অ্যান্ড ফর অল, পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, সবাই দেখো। অ্যাকচুয়ালি আমরা, আমাদের এটা কি বলতো, মানে ছোটবেলায় আমরা যখন প্রাথমিকভাবে যখন এই চ্যাপ্টার্স গুলো শিখেছিলাম, তখন এই চ্যাপ্টার গুলো না অত্যন্ত সংকীর্ণ ধারণাগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে। ডাইনামিক ধারণাগুলো আমাদেরকে দেওয়া হয়নি। এবার এটা একটা কারণ হতে পারে যে তখন অল্প বয়স, এত কিছু মাথায় ঢোকালে পরে অসুবিধা হয়ে যাবে। এটা একটা রিজন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটাও রিজন হয় যে যে যেখানে পড়ানো হচ্ছে সেখানে জাস্ট ওই সিলেবাস কমপ্লিট করার জন্য যতটুকু দরকার সেটা পড়লাম। এক্সামে তো এত ডিফিকাল্ট কিছু আসবে না, গতানুগতিক প্রশ্ন আসবে, করলাম, চলে আসলাম, বাস এইটুকুনির জন্য। এটার জন্যও কিন্তু অনেকটা হ্যাম্পার হয়। বাট আমাদেরকে ডাইনামিক অ্যাপ্রোচে জিনিসটা বুঝতে হবে। দেখো, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। পি সমান ধরো 300 টাকা, আর ধরো আমার 20% পার অ্যানাম, আর ওটা আলাদা করে লিখছি না। টি ধরো দেখা যাচ্ছে তোমার 3 বছরের জন্য, ঠিক আছে? হ্যাঁ এটা নর্মালি যদি আমি এসআই ক্যালকুলেট করি তাহলে কি করব? PRT/100 এটা করব, তাই তো? পি হচ্ছে আমার 300, আর হচ্ছে আমার 20। এবার আর টোয়েন্টি লিখবো, নিচে 100টা যেমন আছে সেটা লিখবো, ইন্টু টি হচ্ছে তোমার 3 বছর লিখবো। এবার আমাকে আপনি বুঝতে হবে যে PR/100 আর টি, এটাই তো আমার ফর্মুলা। এই R/100টার মানেই কিন্তু হচ্ছে কি বলতো, ধরো আমার যদি 20% থাকে, তাহলে 20%-এর ফ্র্যাকশন করলে আমি কত লিখি? 1/5, মানে কত? 20/100, তাই তো? এটা লিখি, হ্যাঁ তার জন্যই আসছে 1/5। এই যে 100টা, এই 100টা এখানে অলরেডি ফর্মুলাতে মেনশন আছে। ওকে, মানে আর এর ভ্যালুটা অলওয়েজ পার্সেন্টেজে থাকে, আর পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য আমাকে 100 দিয়ে ওটাকে ভাগ করতে হয়। এবার এই 100-র যে ইউজটা, এটা অলরেডি ফর্মুলার মধ্যে করে দেওয়াই আছে। বোঝা গেল? তাই আমরা শুধুমাত্র আর এর জায়গায় এই যে 20% পার্সেন্টেজটা ইগনোর করে শুধু আর এর ভ্যালুটুকু লিখবো, আর 20 ভ্যালু, শুধুমাত্র ভ্যালুটুকু পুট করে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। এটা একটা কনসেপ্ট গেল, এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার, ওকে। পার্সেন্টেজের ভ্যালুটা মানে আগে থেকে দেয়া থাকে। হ্যাঁ, মানে পার্সেন্টেজটাকে কনভার্ট করা, ভাঙার জন্য, পার্সেন্টেজটাকে ভাঙার জন্য যে বাই 100 করি আমরা, ওটা অলরেডি ফর্মুলাতে বলা আছে। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে ধরো PRT/100, মানে এই 100টা আলাদা করে আছে, আর আমরা পি এর ভ্যালু সামথিং লিখলাম, টি এর ভ্যালু লিখলাম, আবার আর এর ভ্যালু ধরো 20%, ওটার জন্য আবার 20/100 করে ইন্টু 1/100 করে দিলাম। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। বোঝা গেল? এই 100টা
পার্সেন্টেজটাকে ভাঙার জন্য যে 100টা লাগে সেই হিসাবে অলরেডি প্রেজেন্ট আছে ফর্মুলার মধ্যে। ওকে, আচ্ছা। তাই এক্ষেত্রে আর এর জায়গায় শুধুমাত্র আমরা ওর যে মানে নিউমেরিক্যাল ভ্যালুটা, সংখ্যাটুকুই শুধু লিখবো, নাম্বারটুকুই লিখবো, 20 ভ্যালু 20 টুকুই লিখবো, ব্যাস তাহলেই হবে। এটা একটা দিক গেল। আরেকটা দিক দেখো, ধরো পি টি ইন্টু আর/100, তো আর/100 মানে কত লিখবো, এটাকে 20/100 করবো। আলটিমেটলি ওটা কাটাকুটি করলে দাঁড়াবে 1/5, তাই তো? মানে পি ইন্টু টি ইন্টু 1/5। তো একটা জিনিস দেখো, প্রিন্সিপাল আর টাইমটাকে নিয়ে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম যত হচ্ছে r/100 বা আর এটাকে নিয়ে। তো একটা জিনিস দেখো, r/100 এটার জায়গাতে আমি এখানে কি লিখলাম, 1/5 লিখলাম, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো 1/5টা তো এখান থেকে ওই r/100 এর জন্যই তো এখানে এলো। এবার r/100টা দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, 20% ছিল আমার ইন্টারেস্ট, তার ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, 1/5। তো ওই ফ্র্যাকশনটাকেই আমি ডাইরেক্ট রিপ্লেস করছি, মানে r/100 এটার জায়গায় আমি ডাইরেক্ট এই পার্সেন্টেজের যে ফ্র্যাকশনটা সেটাকে পুট করে দিতে পারি। বলো হ্যাঁ কি না? হুম হুম পারছি তো? পারছি। হুম। এবার এই কোশ্চেনটাকে আরেকবার তুমি দেখো, একই কোশ্চেন, পি ইজ ইকুয়াল টু বলা আছে 300, আর বলা হচ্ছে তোমার 20%, টি বলা আসছে তোমার কাছে 3 বছর। ভালো কথা। এবার যদি এসআই বার করতে হয়, তুমি এক জিনিস করতে পারো, প্রিন্সিপাল নাও 300, আর r/100 ওটাকেই তুমি ধরো, কি হবে, 20%, 20%-এর ফ্র্যাকশন কত হয়, 1/5। তুমি চাইলে ওই r/100 এর জায়গায় ডাইরেক্ট হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালুটা বসিয়ে দাও, ইনটু করে দাও 3 বছর। ওকে, এবার তাহলে সিধা কাটো, 5 6 30 60, 60 3 180, এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্টের ভ্যালু। এবার এটা কোথায় হেল্পফুল হবে, ধরো 11.19% বলা আছে, তুমি জানো এর ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালু 1/9, তখন তুমি এটাকে শুধু রিপ্লেস করে দাও, আর এই r/100 বসিয়ে তো ভাঙাভাঙির কোনো ঝামেলা করার দরকার নেই, বুঝা গেল? আচ্ছা। ওইসব জায়গাটা হেল্পফুল হবে। যেমন আগের কোশ্চেনটাতে তোমার ছিল, দেখো কত ছিল, 14.2 ছিল, তাই তো? হ্যাঁ, 14.27% ওটাতে ছিল। ভালো কথা। তো ওটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে, ওটার ফ্র্যাকশন ভ্যালু হবে অবশ্যই 1/7। হ্যাঁ। এবার বলা ছিল ওখানে 2 বছরের জন্য, আর প্রিন্সিপাল কিছু একটা এসেছিল। তো আমরা কি করলাম, প্রিন্সিপালের ভ্যালুটা বসালাম, 2 বছর, 2 বছর তো থাকবেই, আর ইন্টু 1/7 হবে, তাহলে 2 × 1/7 এটা পুট করে দিলাম। ওই কারণেই 1/7টা এখানে এসেছিল পার্সেন্টেজটার জায়গায়, ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালুটা লিখেছিলাম। বোঝা গেল? হ্যাঁ, আমি দাদা ওই মানে একটা জিনিস খালি ওই গন্ডগোল ছিল যে আমার পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে তো একটা 100 থাকার কথা, ওই জন্যই মানে সমস্যাটা হচ্ছিল আর কি। হুম এবার হুম বুঝতে হুম। পারছি, এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি দাদা আমি একটা শুধু কথা বলবো? বলো পার্সেন্টেজটার বলো বলো। জন্যই। হ্যাঁ, বলছি ওই আগে যে এখনই দেখলাম না 60% আর 3 বছর, হুম। ওটা যদি এটাও যদি করি যে আর টি গুণ করে দিই, দিয়ে নিচে বাই 100 লিখি, তাহলেও তো হবে। একই ব্যাপার, সবকটা তো গুণ অবস্থাতে আছে, তুমি ওরকম করে সাজাতে পারো। আচ্ছা। 1 মিনিট, অপূর্ব জয়েন করতে চাইছে, অ্যাডমিট। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার হলো এই ব্যাপারটা। হুম। এটা জেনে রাখো যে r/100 কে আমরা সবসময় ফ্র্যাকশন ভ্যালু অফ পার্সেন্টেজ দ্বারা রিপ্লেস করতে পারি এসআই এর ফর্মুলাতে। এসআই ইজ পি আর টি বাই 100, এখানে এই r/100 এর এইটুকুনি পোর্শনকে আমি কি করতে পারি, পি টি ইন্টু r/100 লিখলাম, এরকম করে একটু মডিফাই করছি। এইটার জায়গায় আমি এই যে ফ্র্যাকশন ভ্যালু এটাকেও পুট করতে পারি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ওকে। দাদা, ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে আমরা আজকে স্টার্টার হয়ে গেল, এবার মেন কোর্সে যাই। হুম। এবার আজকে যেটা করব, আগের দিনে তোমরা হচ্ছে এই টপিকস গুলো দেখলে, যে এসআইসিআই এর ডিফারেন্স দিয়ে যেগুলো করা, যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স যদি এত হয় তাহলে কত করে কি হবে না হবে। আজকে আমরা একটু নতুন জিনিস করব, হচ্ছে হাফ ইয়ারলি বেস কনসেপ্ট করব, হাফ ইয়ারলি। আচ্ছা। হয় না, সবসময় যে সুদ একটা পুরনো বছরের জন্যই ক্যালকুলেট হবে তার তো কোনো মানে নেই। ধরো কেউ টাকা ধার নিতে চায় 1.5 বছরের জন্য, তুমি তাকে জোর জবরদস্তি করবে না, আমি হাফ ইয়ারলি ক্যালকুলেশন করতে পারি না, তুই 2 বছরের জন্য সুদ ধার নে, আমি 2 বছরের সুদ ক্যালকুলেশন করবো। ও বলবে, আরে ভাই আমার 2 বছর দরকার নেই, আমার 1.5 বছরই কাজ হচ্ছে, আমি কেন 6 মাসে সুদ দেবো এক্সট্রা? বলতেই পারে। তার জন্য আমাদেরকে হাফ ইয়ারলি ক্যালকুলেশনটাও জানতে হবে। ওকে, দেখি কি হয়।
বলা হচ্ছে আর ইজ ইকাল টু 20% পার অ্যানাম, 20% পার অ্যানাম সামথিং। টি ইজ ইকাল টু, এই যে বললাম 1.5 বছর, 1.5 ইয়ার্স, ভালো কথা। কম্পাউন্ড ইন্টারেস্ট এসছে ওর 6,620 টাকা, ভালো কথা। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেট প্রিন্সিপাল, তোমাদেরকে পড়িয়ে আমাকে আবার পিএনবি যেতে হবে, অ্যান্ড ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই। আর বলা হচ্ছে, কি করা হচ্ছে, ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো ভালো করে বুঝবো কোশ্চেনটা। আর এর ভ্যালু বলেছে 20% পার অ্যানাম, ভেরি গুড। টাইম বলেছে 1.5 ইয়ার্স, 1.5 বছর। কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে 6,620 টাকা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে কি, সবকিছু এতক্ষণ পর্যন্ত ঠিকই আছে। বলা হচ্ছে প্রিন্সিপাল বার করো এবং এসআইসিআই এর মধ্যে ডিফারেন্স বার করো। শর্ত কি দিয়েছে, ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, অর্ধ বছরের জন্য হাফ ইয়ারলি হিসেবে ইন্টারেস্টটা, কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হচ্ছে। ওকে, ওকে। তো কি করে করবো দেখো জিনিসটা। হাফ ইয়ারলি মানে আমরা জানি 6 মাস, তাই তো। হাফ ইয়ার মানে আমরা জানি 6 মান্থস, তাই তো, তাই। হ্যাঁ আচ্ছা, এবার কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আছে, অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সবকিছুই ঠিক আছে, বাট এনটা কি অ্যাকচুয়ালি? এনটা আমরা শুরু থেকে জেনে আসছি নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স এরকম করে জেনে আসছি, তাই তো, হ্যাঁ দাদা। জেনে আসছি। বাট এনটা অ্যাকচুয়ালি নাম্বার অফ সাইকেলস অফ ইন্টারেস্ট। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে তোমার প্রিন্সিপালের ওপর কতবার সুদ চাপছে, কতবার সুদ গণনা হচ্ছে, এটা হচ্ছে এন এর হিসাব। ওকে, এবার একটা জিনিস আমাকে এখানে বুঝতে হবে। আমাকে বলা হয়েছে দেখো, ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে আগে যেমন পার অ্যানাম, এটা ভালো করে বুঝো জিনিসটা। 20% পার অ্যানাম, আহা, 20% পার অ্যানাম, এটা যখন বলা হচ্ছে, তার মানে 20% হচ্ছে পুরো 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য। নেক্সট, হ্যাঁ হ্যাঁ পুরো 1 ইয়ার যদি গণনা করা হয় তাহলে কত হবে তোমার, 20% আরো চাপবে, এরকম হিসেবে হবে, ঠিক আছে। এবার যদি আমি বলতে চাই 20% 1 ইয়ারের জন্য হয়, তাহলে হাফ ইয়ারের জন্য কত, তাহলে হাফ ইয়ার বা 6 মান্থস যাই বলো না কেন, হাফ ইয়ার অর 6 মান্থস এর জন্য কত হবে তাহলে সুদের হার? অবশ্যই 20-র হাফ হয়ে যাবে, 10% হ্যাঁ পার 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 অ্যানাম তো হবে না এখানে, হাফ ইয়ারলি বলে দাও, পার হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি, মোট কথা হাফ করে হবে, 10% পার হাফ ইয়ারলি। হুম এবার আমাকে ধরো বলেছে এখানে 1.5 ইয়ার্স এর জন্য আমাকে সুদ দিতে হবে। হ্যাঁ তার মানে কি, দেড় বছর পয়েন্ট 0.5 ইয়ার্স, 0.5 ইয়ার্স, 0.5 ইয়ার্স, এরকম 3টে সাইকেল হচ্ছে, হ্যাঁ কি না বলো? 1.5 বছরকে তো আমি এরকম 3টে 0.5 ইয়ার্সে ভাঙতেই পারি, হ্যাঁ কি না? হুম পারি তো। প্রতি 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন, 1.5 বছর মানে কত, 1.5 বছর মানে তোমার হচ্ছে 18 মান্থস, 18 মাস। হ্যাঁ তো এই একটা হুম 6 মাস, এই একটা 6 মাস, এই একটা 6 মাস, 3টে হাফ ইয়ারলিতে কম্বাইন করছি। 6 মাস করে হাফ ইয়ারলি কেন ধরছি, কারণ আমাদেরকে হাফ ইয়ারলি ইন্টারেস্ট গণনা করতে হবে কত, 10% করে। তো হুম 10% একবার এখানে, 10% একবার এখানে, 10% একবার এখানে, এই হিসাবে তোমার চাপবে। অর্থাৎ কটা সাইকেল রিপিট করছে ইন্টারেস্টের, 3টে সাইকেল আমার রিপিট করছে। ভালো,
অর্থাৎ এখানে n এর ভ্যালুটা হবে 3, বাট রেট অফ ইন্টারেস্ট কত ধরবো? 20% নয় কিন্তু 10% ধরবো, কারণ আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করার জন্য এটা করছি। ওকে, রেট অফ ইন্টারেস্ট হবে 10%, n হবে 3। এবার তুমি বাকি যা কিছু করতে অ্যাজ ইট ইজ চলবে। বোঝা গেল হাফ ইয়ারলির ব্যাপারটা কি হচ্ছে? হুম। তো এখানে এর তো যেটা মানে অ্যাজ এ সাইকেল হিসাবে ধরছি না। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট যদি আমরা হোল ইয়ার্স যেগুলো ক্যালকুলেট করি সেগুলো তো তোমাকে যদি বলা হয় ধরো 20% পার অ্যানাম, হুম, 20% পার অ্যানাম টাইম বলা হচ্ছে, ধরো ওখানে বলা যায় 3 ইয়ার্স, হাফ ইয়ার্স নয় কিন্তু 3 ইয়ার্স, পুরো 3 বছরের জন্য। তখন আমরা কি বসাই? তখন আমরা এন ইজিক্যাল টু বিনা বুঝে আমরা 3 বসিয়ে দিই। কিন্তু লজিকটা হচ্ছে এটাই, কেন 3 বসাই? জাস্ট নাম্বার অফ ইয়ার্স দেখে কিন্তু বসিয়ে দিই না। 20% পার অ্যানাম মানে প্রতি 1 বছরে তোমার 20% ইন্টারেস্ট লাগছে। 3 বছরের হিসাব মানে 1 ইয়ার প্লাস 1 ইয়ার প্লাস 1 ইয়ার, এরকম 3টে সাইকেল তৈরি হচ্ছে, 3 বার করে ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে। তাই এন এর ভ্যালুটা আমি 3 বসিয়ে দিই ডাইরেক্ট। ওকে, আচ্ছা দাদা, বলছি বলো। আরটা তাহলে আমরা 20% ধরবো না, ওটা 10% করবো তো পর পর, হ্যাঁ, নাকি কারণ এখানে 10, এইখানে ওটা টেন একবার বলো। পার্সেন্ট করবো, এইখানে 10% করবো, তার কারণ যেহেতু আমরা এখানে হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, এই যে বলা হয়েছে এখানে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এই জায়গা 10% করে ধরতেছি তো। বলো বলো বলো। মানে এই যে ধরো আমি 3টে সাইকেলে তো ভেঙে নিলাম, এটা ঠিক আছে, যে হ্যাঁ, সব করে আমি ভেঙে নিলাম। হ্যাঁ, তোমার হাফ ইয়ারলি আছে বলেই আমি হচ্ছে মানে রেটটাকে হাফ করে দিচ্ছি। অবভিয়াসলি 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 অন্য কিছু বলতো তাহলে অন্য কিছু করতাম। অবভিয়াসলি একদম। আরো কনসেপ্ট আছে, কোয়ার্টারলির কনসেপ্ট আছে, প্রতি 3 মাস অন্তর অন্তর। ওইটা কোয়ার্টারলি, কোয়ার্টারলি আসলে তখন কোয়ার্টারলির এক্সাম্পল কাজ একই হবে, শুধু যেমনটা বলবে আমাকে সেই হিসাবে ক্যালকুলেশনটাকে আপগ্রেড। দাদা, হ্যাঁ বলো। যদি ব্যাক টু ফর্মুলা, যদি এনটা যদি আমি হাফ মানে ইয়ে করতাম, হাফ ইয়ারলিতে করতাম, 20%টা যদি রেখে দিয়ে মানে 8টা, হুম, তাহলে হতো, মজার বিষয়, তাহলে হতো কি হতো দেখো, তো বলছি। 1+1/2 ইয়েতে করলেও তো হবে না? আর সমান 20% পার অ্যানাম পার ইয়ারের হিসাবে তুমি এটা ধরছো, তো তখন আর এর ভ্যালুটা এই থাকলে এনটাকে তখন তোমাকে ইয়ার হিসাবে লিখতে হবে। কত ইয়ার? 1.5 ইয়ার্স, 1.5 বা 3/2 হয়ে যাবে, তখন 3/2 ধরতে হবে। তখন এন এর ভ্যালু হবে 3/2। বাট যখন তুমি হাফ ইয়ারলি হিসেবে তুমি 10% হিসেবে ক্যালকুলেট করছো, তখন এন এর ভ্যালুটা তোমাকে বসাতে হবে কত? 3 বসাতে হবে, কারণ 3টে হাফ ইয়ার্স এর সাইকেল কমপ্লিট করছে। এখানে 1.5 ইয়ার্স মানে 3/2 নাম্বার অফ ইয়ার্স এর সাইকেল কমপ্লিট, এখানে 3টে HY হাফ ইয়ারলি, আর এটা হচ্ছে পুরো ইয়ারলি। ওকে, আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দাও, হ্যাঁ, জাস্ট 1 মিনিট।
অপূর্ব শ্রেয়াস, হ্যাঁ বলো দিদি। আমি বলছি ওই ইংলিশটা কি আবার শুরু হবে? দাদা কি করবে কি জানি, দাদাকে একদিন টাইম করে একটু বলে দিলে, গাইড করে দিলে একটু ভালো হতো, তাহলে সেই অনুযায়ী করতে পারতাম। দাদাকে দেখি আজকে একবার বলবো আর একবার ইংলিশের ব্যাপারটা। আমি ভাবছিলাম ওটা সে একদিন ক্লাসে পুরো অফ হয়ে আছে তো, তারপরে স্যার তো একদিন বললেন যে উনি একদিন করিয়ে দেবেন তারপর। হ্যাঁ দাদার হয়তো সময় হয়ে উঠছে নি, মেবি হতে পারে। দেখি বলো আজকে। বলো কি ব্যাপার বলো, কিসের সময় চাই? দাদা ওই ইংলিশটা একবার একটু বলে দেবে বলে আর কি। আজকে তাহলে মানে আফটার ক্লাস বলে দিই ওটা। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। বেটার, কারণ আলাদা করে সময় করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ তো তাহলে যেটা বলছিলাম, তো হ্যাঁ এখানে বলছি দাদা, হ্যাঁ, বলছি ক্লাসে পরে যদি বলে দাও না, ওটা রেকর্ডেড রাখলে ভালো হয়, আমার আর হবে না মানে টাইম ক্লাস আচ্ছা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, এর সঙ্গে এক্সটেন্ড হয়ে যাবে ওটা। আচ্ছা, তাহলে 1 ইয়ারের দেখো 20% মতন হচ্ছিল, তো সেটার জন্য স্যার কি 3টে সাইকেল ঘরে, রিপিট করতে স্যার হবে। কি বাড়ি আছেন? হ্যাঁ, বাড়ি আছি। তার মানে আপনার ছুটি আজকে। হ্যাঁ, আমি ছুটি আজকে নিয়েছি, আজকে ব্যাংক, না, 1 মিনিট, না, হ্যাঁ আজকে ব্যাংক খোলা আছে, আমি ছুটি নিয়েছি। তো এবার দেখো, এখানে যদি দুটো ক্যালকুলেশনের কম্পেয়ার করি, প্রিন্সিপাল ক্যালকুলেট করবো, তো সিআই কত এসেছিল, সিআই এসছে আমার কিন্তু 6,620, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিআই। ভালো কথা। এবার দুই ভাবেই ক্যালকুলেট করতে পারি, দুই ভাবেই কারেকশন হবে, মানে কারেক্ট অ্যান্সার আসা উচিত। কেন? আমি একটা জায়গায় হচ্ছে 20% সুদের হার, কিন্তু সেটা প্রতি বছরে, মানে একটা পূর্ণ বছরে। আর এন এর ভ্যালু আমি সেই হিসাবে বছরেই রাখছি, 1.5 ইয়ার্স, মানে বছরটাকে তুমি যদি একক হিসেবে ধরো, তাহলে একই এককে রাখছি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে হাফ ইয়ারলি, 10% পার হাফ ইয়ারলি। আর এখানে আমি এনটাকে 3 করছি কেন, কারণ তিনটা অর্ধ বছর মানে ক্যালকুলেশন হচ্ছে এখানে, তাই তো? তিনটে অর্ধ বৎসর আবার আসছে, অর্ধ বৎসর মানে 3 6 18 মাস। আর এখানেও তোমার হচ্ছে 1.5 বছর মানে 18 মাস। ওকে, তো চলো এখানে তাহলে উম 6,620 তোমাকে পি বার করতে বলছে, তাহলে আমরা জানি অ্যামাউন্ট সমান পি ইন্টু 1+r/100, তো অ্যামাউন্টটাকে লিখছি। অ্যামাউন্ট তাহলে কত হবে, অ্যামাউন্ট হবে পি প্লাস 6,620, এটাও ক্লিয়ার। তাহলে পি প্লাস 6,620 ইজিক্যাল টু কি হচ্ছে, পি ইন্টু 1+r/100, r/100 মানে 20/100, তার হোল টু দি মানে 1/5 হয়ে যাবে, হোল টু দি পাওয়ার করছি আমি 3/2। এটা একটা অ্যান্সার আসছে, খুব ভালো কথা। আচ্ছা, এইখানে তোমার আসছে কত, এটা তোমার আসবে তোমার হচ্ছে পি প্লাস 6,620 পি ইন্টু 1+r/100, এখানে 10% হবে, 10% মানে 1/10 হবে, আর হোল টু দি পাওয়ার এটা হয়ে যাবে তোমার 3 হয়ে যাবে। ওকে ওকে, চলো তাহলে এখানে এবার এখানে দেখো ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? তার কারণ হচ্ছে এইখানে যেটা অ্যান্সার আসবে সেটার সঙ্গে তোমার এটা মানে ইয়েতে মিলবে না। 6,620 পি ইন্টু, এটা আসবে দেখো 6/5, তার হোল টু দি পাওয়ার 3/2। এবার এটাকে ক্যালকুলেট করা মুশকিল আছে, 6/5 এর হোল টু দি পাওয়ার 3/2টা মুশকিল আছে। আর পি প্লাস 6,620 ইজ ইকুয়াল টু পি ইন্টু মানে 1+, এটা হবে 11/10, 11/10 এর এটা হবে হোল টু দি পাওয়ার 3। এইটা একটা হিসাব আসবে। ওকে ওকে, তো একটা জিনিস বলো, এবার এটা তো ক্যালকুলেশন করে পি বার করাটা মুশকিল আছে, আমি মানছি, কিন্তু একটা জিনিস আমরা এখানে অথেন্টিসিটি চেক করতে পারি। দেখো পি প্লাস 6,620 এদিকেও আছে, এদিকেও পি প্লাস 6,620 আছে। ওকে, রাইট? এবার দুটোতে যদি, দুটোতেই যদি হিসেব মতন জিনিসটা সমান হয়, তাহলে করে আমি বলতে পারি যে এইটা আর এইটা পরস্পর সমান আসা উচিত, হ্যাঁ কি না? এবার এরা দুজন পরস্পর সমান আসলে পরে আমি বলতে পারবো যে ব্যাপারটা চলো ঠিকঠাক পথে আমি এগোচ্ছি। দেখে নিচ্ছি কত হবে। এটাকে তাহলে বলছি পি ইন্টু 6/5 হোল টু দি পাওয়ার 3/2, এটার সঙ্গে চেক করবো যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে নাকি, সমান সমান হচ্ছে নাকি, পি ইন্টু 11/10 তার হোল টু দি পাওয়ার 3। ভালো কথা। পি আর পি এখান থেকে দিলাম কেটে। ওকে, আচ্ছা, দুটো জায়গাতে যদি টু দি পাওয়ার 1/3 চাপাই, মানে দেখো দুটো জায়গাতে কিউব আছে, এটা আমি বলতে পারি যে, পরের পেয়ে যাই, এটা বলতে পারি যে 6/5 তার হোল টু দি পাওয়ার হাফ, তার পুরোটার মাথায় কিউব, এটা যেমন বলতে পারি। আর এদিকে কত আছে, এদিকে আছে 11/10 তার কিউব, 11/10 তার গোটাটার মাথায় কিউব। ভালো কথা।
তাহলে কিউব আর কিউব এখান থেকে দু সাইডে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কত আসবে 6/5 হোল টু দি পাওয়ার হাফ আসবে, আর এখানে আসবে 11/10 আসবে। জিনিসটা কিন্তু ডামাডোল লাগছে একটু, তাই নয় কি? মিলছে না কিন্তু জিনিসটা, দু সাইডে কি মিলছে জিনিসটা? সেম হচ্ছে না কিন্তু। 3/2 দুটোকে তো বলো আলাদাভাবে তো ক্যালকুলেট করা যায়, বলো বলো। দুটোকে তো আলাদাভাবে ক্যালকুলেট করা যায় তো। কিন্তু এখানে ফ্র্যাকশন আর পয়েন্টের ডেসিমালে অ্যান্সার আসবে, ওটা ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও দেখো, যদিও আমাদের কোশ্চেনের সাপেক্ষে এটা কিন্তু ক্যালকুলেশন করাটা কোনো মানে কাম্য নয়, দরকার নেই। আমরা জাস্ট এটাকে ডিসকাস করছি দুটো সেপারেট সিনারিও হিসেবে, যে একটা যদি ধরি 20% পার অ্যানাম, তখন n ইজিক্যাল টু 3/2 ধরে করতে পারবো। আর যদি আমি হাফ ইয়ারলি ধরি, তখন হাফ ইয়ারলি রেট কত হচ্ছে 10%, ধরে তখন n এর ভ্যালু আমাকে 3 রাখতে হবে, সেই হিসাবে আমরা করতে পারবো। ওকে, দাদা একটা কথা বলছি, এটা তো সিআই দেওয়া আছে, আমরা যদি ওই সিআইটা পুট করে সিআই এর সূত্র বসিয়ে আমরা যদি পি এর ভ্যালুটা বার করে নিই, তাহলে ইজি হয়ে যাবে না ব্যাপারটা? মানে কোশ্চেনটা করার সময় হ্যাঁ, অ্যান্সারটা করার সময় সিআর এর ভ্যালু দেওয়া আছে, সিআই এর ভ্যালুটা পুট করে PRT/100, তাহলে পি এর ভ্যালুটা এদিকে বেরিয়ে যাবে, তাহলে এদিকে তোমার করাটা ইজি হয়ে যাবে একটু। তনুশ্রী তাহলে এত তনুশ্রী এতদিন ধরে মানে করার পর, ক্লাস করার পর বলছে CI ইজিক্যাল টু PRT/100। ভেরি নাইস। তনুশ্রী এতদিন ক্লাস করার পর বলছে CI ইজিক্যাল টু PRT/100। সরি 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 সরি, এসআই ভুলে গেছে, হ্যাঁ সরি সরি। আমাকে তো SI চাইনি এখানে, এটাই তো পয়েন্ট। আমি হুম। সরি, ভুল হয়ে গেছে আমার উপর বলতে, হ্যাঁ। তাহলে এই করেই সিলি মিস্টেক হয় পরীক্ষায়। একটা ছেলে সেদিন আমাকে মেসেজ করছে, SBI জুনিয়র অ্যাসোসিয়েটে প্রিলিমসে ইউআর কাট অফ 61 গেছে, ও সেটাও পাস করতে পারেনি, ও নাকি অনেক বছর মানে 1 বছর প্লাস 2 বছর সামথিং প্রিপারেশন করছে। আমি বললাম কেন, কি হলো, এত কম কাট অফে আটকে গেল কেন? বলছে আমি তো মকে দিতাম, এত আমার তো ভালোই আসতো, বাট কি জানি মেন্সে গিয়ে এই এক্সামে গিয়ে কি হয়ে গেল, আমার প্রি পাস করতে পারলো না, খুব হোপলেস লাগছে। তখন আমি একটা কথাই বললাম যে তাহলে একটাই রিজন হতে পারে, এত কম কাট অফ যদি তোমার না হয়, তাহলে একটাই রিজন হতে পারে, অ্যাকিউরেসিতে খামতি হয়েছে। আর অ্যাকিউরেসি খামতি মানে জেসে খামতি নয়, হিউজ খামতি হয়েছে। আর ওটা একমাত্র তখনই সম্ভব যদি তুমি সিলি মিস্টেক করে থাকো, কারণ প্রিপারেশন যে ঠিকঠাক করে করছে সে যে কোশ্চেন করতে পারবে না সেটা তো আর নয়। তো ওটাই তো, সিলি মিস্টেক্স কিন্তু বিরাট বড় একটা ডেঞ্জারাস জায়গা। তো যাই হোক, আমরা কিন্তু কোশ্চেনে এবার ফোকাস করি। তো আমাদেরকে যেটা করতে হবে এখন, তাহলে আর ইজিক্যাল টু 20% পার অ্যানাম আছে, তো আমাকে সেটা করতে হবে 10%। কেন আর এর ভ্যালু 10% কেন ধরবো? কারণ আমরা হাফ ইয়ারলিতে ক্যালকুলেট করছি, HY হাফ ইয়ারলিতে আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, টি ছিল 1.5 ইয়ার্স, টি ছিল 1.5 ইয়ার্স, কিন্তু টি এখন কটা হবে? টি এর ভ্যালু মানে টি তো বলবো না, অ্যাকচুয়ালি এটাকে আমি এন বলা ভালো। এন ইজিক্যাল টু আমি ধরবো কত? 3টে, কারণ 3টে হাফ ইয়ার এখানে আমি সাইকেল ক্রস করছি, 3টে হাফ ইয়ারের সাইকেল আমার এখানে আসছে, রাইট? রাইট, ওকে। আচ্ছা, আর কি আসছে আমাকে? আর কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা আমাকে বলে রেখেছে 6,620। ওকে, চলো এবার। দাদা, হ্যাঁ বলো। এইখানে যদি সাকসেসিভ নিই তাহলেও করা যায় ওইভাবে? হ্যাঁ, সাকসেসিভ নিয়েও করা যাবে, সাকসেসিভ নিয়েও করা যাবে। সাকসেসিভ নিয়ে করবে, করো সাকসেসিভ নিয়ে। প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি দুটো ভাগ করি, 10% মানে আমরা কত জানি? 10% মানে হবে 1/10। তো 10 হলে প্রিন্সিপাল, 11 হবে অ্যামাউন্ট, আর এরকম 3বার রিপিট করবে। তো 3বার রিপিট করা থেকে এটা কি মাথায় কিউব মেরে দাও না, একই তো ব্যাপার। তো এটা আসবে তোমার 1000, এটা আসবে তোমার 1331। তো কতটা ইন্টারেস্ট আসলো? অ্যাকচুয়ালি 331-এর আমি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি এই হিসাবে। এই 331-এর ভ্যালু হচ্ছে 6,620। 331-এর ভ্যালু হচ্ছে আমার 6,620। তাহলে প্রিন্সিপাল বেরিয়ে যাবে এখান থেকে, পি ইজিক্যাল টু করে দাও, হাজারের ভ্যালু কত? এই হাজারের ভ্যালুটা বার করলে আমার বেরিয়ে যাবে। তো এটা তো ডাবল হচ্ছে, 20 হবে, বুঝেই যাচ্ছি। আর 20 ইন্টু 1000 মানে এটা হবে তোমার 20,000। তাহলে প্রিন্সিপাল কত আসলো? 20,000-এর প্রিন্সিপাল আসলো, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। ওকে, দাঁড়াও দাঁড়াও। ওকে, আচ্ছা। আর যদি আমাকে এখান থেকে এবার করতে বলে, উম যদি আমাকে এখান থেকে ধরো 1 মিনিট। ওই সূত্রটাতেও করলাম, মানে তুমি যেটা করালে ওই তিন, এন এর ভ্যালু 3 দিয়ে, হুম, ওটা 20,000ই বেরোলো একই। বেরিয়েছে তো? বেশ, তাহলে ঠিক আছে, আমরা ভেরিফাই করে নিলাম, 20,000 পেলাম। আর এবার আমাকে SICI ডিফারেন্স বার করতে বলেছে। তো
তো এসআই যদি এখান থেকে বার করতে চাই আলাদা PRT/100 করে, তাহলেও কিন্তু হবে। পি হয়ে যাবে 20,000, যেটা আমরা বার করলাম এখনই। আর এর ভ্যালু হবে 10%, তা R/100 এর ভ্যালু হবে 1/10। আর টি কত অ্যাপ্লাই করবো বলতো? টি কিন্তু এখানে 3 অ্যাপ্লাই করবো একইভাবে, কারণ প্রতি হাফ ইয়ার মানে আবার কিন্তু 3টে সাইকেল হচ্ছে, তো সেই 3খানা সাইকেল, ওটাই কিন্তু আমার আবার টাইম। ওকে, শূন্য শূন্য কাটবো, তাহলে 3 দুগুণে 6 কত পাচ্ছি? 6,000 পাচ্ছি, তাই তো? 6,000 পাচ্ছি, খুব ভালো কথা। তা এসআই পেলাম 6,000, সিআই আমাকে বলাই আছে 6,620, তাহলে সিআই আর এসআই এর মধ্যে অন্তর কত? অন্তর হচ্ছে, বোঝা যাচ্ছে 620 টাকা ডিফারেন্স আসছে নাকি না? তাহলে এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল, এটা হয়ে গেল ডিফারেন্স 6,600, ওই 620 টাকা ডিফারেন্স। বোঝা গেল? ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার তো? এবার এইভাবে তো আমরা করতেই পারি। যে 20,000টা বেরোলো, এটা প্রিন্সিপাল বেরোলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা প্রিন্সিপাল বেরোলো। ঠিক আছে, বুঝে গেছি। এবার এইভাবে তো আমরা করতেই পারি, কিন্তু আমরা করবো আর একটু স্মার্ট প্রসেসে, যাতে করে আমরা ডাইরেক্ট পুরো ঠিকঠাক খোলো দেখি একবার এটা। দেখো, কিন্তু আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে স্মার্ট প্রসেসে করব, যেটাতে করে আমাদের অত বেশি খাটতে না হয় আলাদা করে দুটোকে বার করার মতন। একটা জায়গা থেকে মানে এইরকম টাইপের ফ্রেম আসলে পরে, ঠিক আছে, আহ এরকম টাইপের ফ্রেম আসলে পরে তোমার ইয়ে হবে, বুঝলে তো? মানে তোমাকে যেটা করতে হবে, আমি যদি প্রিসাইসলি বলি, তোমাকে এই যে মেথডটা দেখাবো এখন, যেটা আমরা করে আসছিলাম আর কি, ওই তোমার আগের দিন যেটা দেখালাম, ওইটাতে করলে কি হবে, তোমার ডাইরেক্ট অ্যান্সারটা তাড়াতাড়ি চলে আসবে। ওকে, হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। তো যেটা তাহলে কতদিন করেছিলাম দাদা, ওই 1 year 73 days টাকে যেমন করেছিলাম, প্রিন্সিপালটা স্কোয়ার করে নিয়েছিলাম সেইভাবে। একদম। তো এবার দেখো, আমরা ওই সেকেন্ড অল্টারনেটিভ প্রসেসে আমরা যাচ্ছি, ঠিক আছে? আর এর ভ্যালু কত পেলাম আমরা? 10% পেলাম, তাই তো? 10% ধরেই করছি, অর্থাৎ 1/10 হচ্ছে ফ্র্যাকশন। আর এন কত? এন তোমার হচ্ছে 3, হচ্ছে যে 3খানা সাইকেল রিপিট করছি। তাহলে প্রিন্সিপালটা আমি কত ধরবো? এই 10, তার মাথায় টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 1,000। 1,000, ভালো কথা। এবার 1/10 এর ফ্র্যাকশন চাপবে, তাহলে এর উপর 1/10 চাপাও ফার্স্ট ইয়ারের জন্য, প্রথম বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। 1/10 চাপাও, কত আসবে? 100 আসবে। এখানেও আবার একটা 1/10 চাপাও, কত আসবে? 100 আসবে। এখানেও 100 আসবে। তো মেন প্রিন্সিপালের জন্য এই তিনটেকে তুমি আগেই চাপিয়ে দাও, হয়ে গেল। এবার ফার্স্ট ইয়ারে তো আর কিছু এক্সট্রা পাবো না, ফার্স্ট ইয়ারে শুধুমাত্র আমার কাছে মেন প্রিন্সিপাল আছে। সেকেন্ড ইয়ারে মেন প্রিন্সিপালের জন্য 100 পেয়েছি, আর তার আগের বছর 100 টাকা যে সুদ পেয়েছি, যে 100 টাকা যে সুদ পেয়েছি, তার জন্য আবার 1/10 আমার চাপুক এখানে, তাহলে 10 টাকা পাবো। হয়ে গেল, সেকেন্ড ইয়ারের গল্প শেষ। থার্ড ইয়ারে কি হবে? থার্ড ইয়ারে তোমার মেন প্রিন্সিপালের জন্য 100 টাকা পেয়েছি, এটা হয়ে গেল। যে তার আগে যতগুলো বছর গেছে, ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার গেছে, ফার্স্ট ইয়ারেরই 100 টাকার জন্য একটা 1/10 আসবে এখানে, কত পাবো? 10 টাকা পাবো। সেকেন্ড ইয়ারের এই 100 টাকার জন্য একটা 1/10 আসবে, তার জন্য কত পাবো? 10 টাকা পাবো। আর সেকেন্ড ইয়ারের এই 10 টাকা সুদ পেয়েছিল, তার উপর কত আসবে? 10, এই 10-এর উপর আবার 1/10 চাপবে, তাহলে 1 টাকা পাবো। বোঝা গেল? তাহলে এই তিনটে হচ্ছে আবার আমি পেলাম এখানে, রাইট? রাইট। তো এবার আমাকে বলো, টোটাল সিআই তাহলে কত পেলাম এখান থেকে? তাহলে টোটাল সিআই কত? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কত হলো এখান থেকে? 1 2 3, 3 100 300, আর 3 10 30, 330 প্লাস 1 331, তাই তো? এই টোটালটাই তোমার হচ্ছে সিআই, এই যে এই পোর্শনটা পুরো, হ্যাঁ কি না? এই সরি, এটা পুরো, তাই তো? এই একটা 100 100 100, মানে 3 100 হলো 300, এই একটা 10 10 10, 3 10 হলো আমার 30, আর এই একটা 1 প্লাস 1, তাহলে 331, এটা হয়ে গেল টোটাল। টোটাল সিআই 331 টাকা, খুব ভালো কথা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বলা আছে অ্যাকচুয়ালি 6,620 টাকা। তাহলে আমি বলতে পারি যে 331 এর ভ্যালুই হচ্ছে আমার কাছে কত? 6,620। তাহলে প্রিন্সিপাল যদি বার করতে হয়, তাহলে আমাকে বার করতে হবে 1,000 এর ভ্যালু কত? কাটলাম, এটা 20, তাহলে প্রিন্সিপাল বেরিয়ে গেল 20,000, আগের অঙ্কটার সঙ্গে মিলেও গেল। আর বলেছিল সিআই এবং এসআই এর ডিফারেন্সটা বার করো। তা আমি তো আগের দিন বলেইছিলাম, এসআই যদি ক্যালকুলেট করতাম, তাহলে এই যে মেন প্রিন্সিপালের উপর যেগুলো, এগুলো কিন্তু সেম থাকতো, কোনো চেঞ্জেস হতো না। সিআই তে শুধুমাত্র এই নিচের যে খুচরো গুলো এসছে, এইগুলো এক্সট্রা হচ্ছে। অর্থাৎ এই খুচরো কতটা আছে সিআই তে, এক্সট্রা কতটা আসছে এখান থেকে? 3 10 30 আর 31, 31 টাকা এখানে এক্সট্রা পাচ্ছি। 31 রুপিস এক্সট্রা, 31 ইউনিট এক্সট্রা ফর সিআই, তাই তো?
তাহলে এই 31 এর ভ্যালুটা বার করলেই আমি পেয়ে যাব কম্পাউন্ড ইন্টারেস্টে কতটা এক্সট্রা পেয়েছি সিম্পল ইন্টারেস্টের তুলনায়। তো একই প্রসেস, এই যে 331 এর ভ্যালু কম্পেয়ার করব, 331 এর ভ্যালু আসছে কত, 6620, যেটা আমি আগেই ক্যালকুলেট করলাম। বেসিক্যালি 20 পেয়েছিলাম কাটাকুটি করে, 20 দিয়ে মাল্টিপ্লাই করলেও ডাইরেক্ট হয়ে যায়, বারবার লেখার দরকার নেই এগুলো, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে এবার আপগ্রেড করব আমরা। তাহলে 31 এর ভ্যালু কত? 31 এর ভ্যালু হচ্ছে 31 দুগুণে 62, 620, তাহলে 620 টাকা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। দেখো আগের কোশ্চেনেও তাই অ্যান্সার এসেছিল, পি এর ভ্যালু 20,000 এসেছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে 620 টাকা ডিফারেন্স এসেছিল। ক্লিয়ার? তো এবার দেখো এই প্রসেসে করলে আমাকে এই একটা ফ্রেম থেকেই আমি কিন্তু দুটো অ্যান্সারই বার করে নিতে পারছি, হ্যাঁ কি না? তো বলছি লাস্ট ফ্রেমটা একটু বলো, ওই 31-এ ওটা একটু বললে, ওটা একটু বলে দাও তো। ওইটা আগের দিন যেরকম বললাম সেরকমই হচ্ছে জিনিসটা। এই যে এই পোর্শনটা, এই 100, এই 100, এই 100, এটা কম্পাউন্ড ইন্টারেস্টেও আসবে এবং সিম্পল ইন্টারেস্টেও আসবে এই পোর্শনটা, ঠিক আছে? বাট এই যে নিচের এক্সট্রা গুলো 10 10 10 1, এগুলো কি হচ্ছে, এগুলোর সুদটা কার উপর আছে? এগুলো কিন্তু মেন প্রিন্সিপালের জন্য আসেনি, 1000 টাকা মেন প্রিন্সিপালের জন্য আসেনি, এগুলো এসছে তোমার সুদের ওপর সুদ চেপেছে। দেখো 100 টাকা প্রথম বছরে ইন্টারেস্ট চেপেছিল, তার উপর 10 টাকা সুদ পেয়েছি। এইগুলো দেখো, এই 100 টাকা, এই 100 টাকা প্রথম বছরের ইন্টারেস্ট চেপেছিল, তার উপর এই 10 টাকা সুদ পেয়েছি। এই 100 টাকা দ্বিতীয় বছর চেপেছিল, তার উপর এই 10 টাকা পেয়েছি। এই 10 টাকা দ্বিতীয় বছর চেপেছিল, তার উপর এই 1 টাকা পেয়েছি। তো এই যে মার্কিংস গুলো, এই মার্কিংস গুলো, এইটা মানে আমি পেনটা চেঞ্জ করি তাহলে একটু সুবিধা হবে। এই যে এইটা, এইটা, এটা এবং এটা, এই যে ইন্টারেস্ট গুলো, এগুলো সব কিন্তু কিসে পড়েছে? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, অর্থাৎ সুদের উপর সুদ। এগুলো সব সুদের উপর সুদ এসেছে, বোঝা গেল? আর এইগুলো কিন্তু তোমার কি আছে, এইগুলো হচ্ছে তোমার মেইন প্রিন্সিপালের জন্য সুদ এসছে, মেইন প্রিন্সিপাল। তো মেইন প্রিন্সিপাল সিআই তেও থাকবে, মেইন প্রিন্সিপালের জন্য এসআই তেও থাকবে। কিন্তু এক্সট্রা যে ইন্টারেস্ট গুলো এই তলায় যেগুলো সিআই এর জন্য আসছে, এগুলো কিসের জন্য আসছে? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চাপছে বলছে, সুদের উপর সুদ চাপছে বলে। আর সুদের উপর সুদ তো আমার সিম্পল ইন্টারেস্টে চাপে না, তাই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় এই হিসাবগুলো থাকবে না, যেটা কম্পাউন্ডে আছে। আর এই হিসাবগুলোই এক্সট্রা, যেটা আমি কম্পাউন্ডে পাচ্ছি, সিম্পলে পাচ্ছি না। ওকে, তাহলে হাফ ইয়ারলি কনসেপ্ট মোটামুটি আশা করছি বুঝলে জিনিসটা কেমন হয়। হুম, হুম। এরকম ভাবেই করব। শুধু জাস্ট আমরা দেখে নেব রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম আছে কি পার হাফ ইয়ারলি বলা আছে, সেই হিসেবে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। আর কতগুলো বছর বলেছে সেই হিসেবে দেখব কটা হাফ ইয়ারের সাইকেল ও কমপ্লিট করছে। হুম, ওকে। 2 বছর হলে দাদা 4টে হতো, 2.5 বছর হলে 5টা হতো। আমি ওটা একটা নোট দিয়ে দিচ্ছি, দেখো এখনই আমি এটা কোয়ার্টারলির একটা এক্সাম্পল করি, তারপরে একটা নোট দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটা এক্সাম্পল করব। বেশ ভালো, মানে সেকেন্ড প্রসেসটা, এই যে প্রিন্সিপাল বার করে যে তোমার সিআইটা বার করলাম, এই প্রসেসটা বেশ ভালো, যে তোমার কি বলে সার্কেল কটা আছে আর রেট অফ ইন্টারেস্ট দিয়ে প্রিন্সিপালটা বেরিয়ে যাচ্ছে। এই প্রসেসটা বলছো কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি এফেক্টিভ মেথড, কিন্তু এটা প্রথম প্রথম করতে গেলে একটুখানি গোলায়। এবার গোলানোর ফেজটা পার হয়ে গেলে পরে তখন এটাই দেখবে খুব মানে ভালো লাগবে এই জিনিসটা। ভালো হয়েছে তো, ওই জন্যই বললাম। কারণ এখানে দেখো একবারই সব অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে, বারবার ক্যালকুলেট করতে হচ্ছে। দাদা ওই যখন অঙ্কটা প্রথম দিলা না, হুম তখন আমি সে গত দিনের ভাবে করেছিলাম, তারপরে মানে ওই আগের স্টেপটা একটু করতে হবে, ওই যে সার্কেলটা ক্যালকুলেট করা। হুম 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 ওটা একটুখানি দেখতে হবে কিন্তু, কারণ এটা কিন্তু না করলে পরে কিন্তু পারবে না। এটা কিন্তু প্র্যাকটিস ভালো করে না করলে এটা নামাতে পারবে না কিন্তু নিজেরা, হ্যাঁ। দাদা এটা কি সিআই মাইনাস এসআই নাকি? দেখো এই সিম্বলটাকে বলা হয় ডিফারেন্স। যখন তুমি জানো না অ্যাকচুয়ালি আমরা মাইনাস কখন পুট করি, ধরো এক্স মাইনাস ওয়াই লিখছি, তো আমরা জানি এক্স গ্রেটার দেন ওয়াই, তাই জন্য আমরা এক্স মাইনাস ওয়াই করছি। বাট যখন তুমি জানো না এক্স বড় না ওয়াই বড়, তখন আমরা এরকম একটা সিম্বল ইউজ করি ডিফারেন্স বোঝানোর জন্য এক্স আর ওয়াই এর মধ্যে। আচ্ছা আচ্ছা। অবভিয়াসলি সিআই মাইনাস এসআই হবে, কারণ অলওয়েজ কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি বেশিই পাও। হ্যাঁ হুম, হ্যাঁ। সকালে পড়ার কিন্তু বেশ মজা আছে। পড়া আমি জানি না তোমাদের পড়তে কেমন লাগে, আমার তো পড়াতে বেশ ভালো লাগছে সকালবেলায়।
হ্যাঁ আমারটা তো পারলেই ভালো। আমার এই হচ্ছে ব্যাপার। তুমি যদি একদিন টাইম করো আমার কোনো সমস্যা আরে আমার শোনো, আমার যদি আজকে যদি ঘরের কাছে যদি পোস্টিংটা হতো না, তাহলে করে আমি সকালেই পড়াতাম, সত্যি কথা বলছি। সকালে সুন্দর পড়িয়ে, হুম, না। মাইন্ড অ্যাকচুয়ালি পুরো ফ্রেশ ফ্রেশ থাকে। তাহলে মানে এনার্জিটা ভালো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে সকালে কিছুই না, সকালে তখন ভোরবেলায় একটু উঠতে হতো, এটাই যে আমাকে সকালে মোটামুটি 7টার মধ্যে বসে পড়তাম। 7টা থেকে 9টা অবধি পড়িয়ে আমি যদি 9:30তেও যদি অফিস বেরোই, আমি আরামসে 8 ঘন্টার মধ্যে ঠিক ব্রাঞ্চ ঢুকে যাব, এরকম যদি ডিস্টেন্সের মধ্যে আমার যদি ব্রাঞ্চ থাকতো, হোম পোস্টিং যদি হতো। এবার আমার তো ওটাই অসুবিধা হয় না, আমাকে যেখানে থাকি সেখান থেকে আমাকে আবার যেতে হয় তোমার হচ্ছে প্রায় 20 কিলোমিটার মতন বাইক চালিয়ে যেতে হয়। হ্যাঁ, তো ওখানে অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য আমার সকালবেলায় উঠে আর কিছু অন্যদিকে তাকানোর সময়ই থাকে না। হুম, এটা হচ্ছে ব্যাপার। ওই জন্যই রাতটুকু ছাড়া আমার সময় হয় না। এই তো আমাকে আরো মোটামুটি 3-4 জন মতন ধরছে যে নতুন ক্যান্ডিডেট, একদম ফ্রেশ বিগিনার ফেজ থেকে স্টার্ট করবে। এবার আমি ওটাই বলছি, তোমাদেরকে টাইম কখন দেবো, আমি তো টাইমই ম্যানেজ করতে পারছি না। কারণ তোমাদের ব্যাচে ওদেরকে এনরোল করতে পারবো না, ওদেরকে ভাবছি একটা জিনিস বলবো, যে উইকেন্ডে একটা দুটো করে ওদেরকে ক্লাস যদি দেওয়া যায় দেবো। আর বলবো বাকি তোমাদের যেগুলো রেকর্ডেড সেশন আছে, বলবো তোমরা রেকর্ডেড সেশনস গুলো ফলো করো। আর তোমাদের জন্য আলাদা করে উইকেন্ডে একটা ক্লাস রাখবো, রেকর্ডেড সেশন থেকে যদি কোনো ডাউট অ্যারাইজ করে সেগুলোকে ডিসকাস করে দেওয়ার জন্য। আশা করে যদি পড়তে পারে তাহলে হবে, না তো করে আর নতুন স্লট তো বানানো সম্ভব নয়। হুম, যাই হোক। এমনিতে তোমার 4 দিন হচ্ছে বুক পুরো। 4 দিন পুরো বুকড। বুকড মানে এমন নয় যে ওই 4 দিনে আমি তোমাদেরকে পড়ানোর পর আবার নতুন একটা স্টার্ট করতে পারবো, বাবারে। তাহলে আমাকে আমাকে তাহলে পরীক্ষার পত্র দেওয়া ভুলে যেতে হবে, কিছু আর পরীক্ষা টরীক্ষা আমার দেওয়া যাবে না। হুম, যাই হোক, যদিও একটা সময় আমি এই টার্গেটেই ক্লারিক্যালের জব চুজ করেছিলাম, যে ক্লারিক্যাল হলে পরে এটাই সুবিধা হতো, যে আমি পুরো টাইমটা এইসব দিকে ডিভোট করতে পারতাম, কিন্তু মানে কি বলবো যাই হোক, অনেক রকম কমপ্লিকেশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, দেখো, আর বলেছে 20% পার অ্যানাম, কোয়ার্টারলির একটা হিসাব আছে, ঠিক আছে? কোয়ার্টার কাকে বলে আগে এটা বুঝতে হবে। হোয়াট ইজ কোয়ার্টার? কোয়ার্টার হচ্ছে 3 3 মাস তো। ওটা3 মাসের হয়। 1/4 নয়? হ্যাঁ, 1/4 অবশ্যই। মানে একটা গোটা বছর হচ্ছে 12 মাসের। 12 মাস তো, 12 মাসে যদি কোয়ার্টার বার করতে, তাহলে 12 × 1/4 করে দেবো। তাহলে কত আসছে? 3 মাস। তো প্রতি 3 মাসে হচ্ছে 3 মান্থস পার 1 ইয়ার, ঠিক আছে? মানে প্রতি 1 বছরের 3 মাস হচ্ছে একটা কোয়ার্টার, ঠিক আছে? ওকে, তো 1 ইয়ার ইজ ইকাল টু, তোমার কটা কোয়ার্টার হচ্ছে? 4টে কোয়ার্টার হচ্ছে। 4টে কোয়ার্টার হচ্ছে। কোয়ার্টার সবসময় জেনে রাখো, আহ, তোমার একটা হয় জানুয়ারি টু মার্চ একটা কোয়ার্টার হলো, ঠিক আছে? এপ্রিল টু জুন একটা কোয়ার্টার হলো, জুলাই টু সেপ্টেম্বর একটা কোয়ার্টার হয়, আর ওদিকে তোমার হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর একটা কোয়ার্টার হলো, ঠিক আছে? এরকম একটা ভাগ থাকে। বা ইফ আই এম নট, না, এটা মনে হয় হয় না, আমাকে আরেকবার জানতে হবে, সম্ভবত মার্চ থেকে স্টার্ট হয় কোয়ার্টারটা, মার্চ, না মার্চ না, মার্চ, এপ্রিল। নিউ ইয়ার হচ্ছে এপ্রিল, এপ্রিল থেকে, তো সে একই হবে ব্যাপারটা। হ্যাঁ, এই সাইকেলটা হবে আগে, এটা ফার্স্ট কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, এটা থার্ড কোয়ার্টার, এটা ফোর্থ কোয়ার্টার, মাল্টিপ্লিকে এসে ঠেকবে। এরকম। হ্যাঁ, এরকম ভাবে হয়। তো যাই হোক, 1 বছরে মোট কথা 4টে কোয়ার্টার আমার থাকে। ওকে, তো এবার আমাকে এখানে কি বলেছে দেখো, 20% পার অ্যানাম আমাকে বলেছে, ভালো কথা। অর্থাৎ প্রতি 1 বছরে আমার তোমার 20% ইন্টারেস্ট লাগে, তাই তো? প্রতি 1 বছরে। হয়তো ইয়ে হয়ে গেছিল, বলো। নেটটা খুব প্রচন্ড ফ্লাকচুয়েট করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কানেক্টেড থাকো। 1 বছরে দেখো 20% হচ্ছে, ঠিক আছে? এবার কোয়ার্টারের হিসাব বার করা মানে কি করতে হবে, আমাকে এটা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, রাইট? কোয়ার্টারের হিসাব করা মানে আমাকে এটা 1/4 দিয়ে এক মিনিট, একটু ধরো তো, দেখি কেউ ডাকছে মনে হয় আমাকে, একটু ধরো। ডাকছো? মা, ডাকছো নাকি? হ্যাঁ, তো যেটা বলছিলাম,
তো আমাদেরকে কি করতে হবে, 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কোয়ার্টারের হিসাব পেয়ে যাবো। তাহলে একটা কোয়ার্টার মানে কত? 5% হচ্ছে। একটা কোয়ার্টারের ইন্টারেস্ট রেট হবে 20% ইন্টু 1/4 অর্থাৎ 5%। তাহলে ইন্টারেস্ট রেটটা 5% পার কোয়ার্টার আমি পাচ্ছি। হুম, আর টাইম কত বলেছে দেখো, টি বলেছে আমার এখানে 9 মান্থস। ভালো কথা। তো 9 মান্থস মানে কটা কোয়ার্টার হচ্ছে অ্যাকচুয়ালি? 9 মান্থস মানে আমার কটা কোয়ার্টার হচ্ছে? প্রতি 3 মাসে হয় একটা কোয়ার্টার, তাই তো? তিনটে প্রতি হচ্ছে। প্রতি 3 মাসে হয় একটা কোয়ার্টার। 9 মান্থস মানে আমার বোঝা যাচ্ছে 3টে কোয়ার্টার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, 3টে কোয়ার্টার আমার 9 মান্থসের জন্য হচ্ছে। অর্থাৎ আমার 3টে সাইকেল রিপিট হচ্ছে। তাহলে n ইজ ইকুয়াল টু আমার 3 হওয়া উচিত। 3টে সাইকেল হচ্ছে এখানে, কারণ প্রতি কোয়ার্টারে ক্যালকুলেট করছি। তাহলে প্রতি 3 মাসে একটা করে, 3 মাস, এই 3 মাসে একবার হিসাব হবে, এই 3 মাসে একবার হিসাব হবে, এই 3 মাসে একবার হিসাব হবে। তাহলে টোটাল আমার 9 মান্থস হয়ে গেল এখান থেকে। টোটাল 9 মান্থস আমার এখান থেকে হয়ে গেল। আর এখানে 1 2 3 বার আমার হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে, তাই n ইজ ইকুয়াল টু আমার 3 হয়ে গেল। 3টে সাইকেল হয়ে যাচ্ছে এখান থেকে। আর পার কোয়ার্টারের আমি পার কোয়ার্টার এটা, হ্যাঁ, পার কোয়ার্টারের আমি ইন্টারেস্ট রেটটাও পেয়ে গেলাম 5%। হুম, সিআইএসআই ডিফারেন্স আমাকে বলা ওয়ান আছে বাই ফোর 183। হবে হ্যাঁ বলো। দাদা, এটা 1/4 তো না? কোনটা 1/4 এটা? না, হুম, 20% ইন্টু 1/4, হ্যাঁ ওটা। হ্যাঁ 20% টু 1/4, হ্যাঁ, কারণ কোয়ার্টারতে কনভার্ট করার জন্য 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। এবার যেটা বলবো, এক মিনিট, এবার যেটা বলবো সেটা হচ্ছে, এবার তাহলে আমাদের বাকি সবকিছুই হিসাব আছে আমাদের কাছে। দেখো 20% মানে, এই সরি, 20% কত বললাম, 5% আসলো, 5%। তো 5% মানে হচ্ছে কত, 1/20। আর এন এনই লক্ষ্য, এটাকে এন তোমার হচ্ছে কত, 3টে। তাহলে আমাকে কি করতে হবে, এটা তোমাকে এটা কনভার্ট করে নিতে হবে তোমার হচ্ছে এতে। সাকসেসিভে যদি করি। সাকসেসিভ করতে পারো, কিন্তু সাকসেসিভ করবো কেন? কারণ আমাকে সিআইএসআই ডিফারেন্স দিয়েছে না। আমাকে সাকসেসিভ করে তো লাভ হবে না এখান থেকে। হুম, ঠিক। তো এখানেই হচ্ছে কথা, যে তোমাকে সব রকম প্রসেসও জানতে হবে, আর সেগুলো কোথায় কোন কোয়েশ্চেনে কি ভ্যালু, কি ডেটা, কি কন্ডিশন বলা আছে, সেই হিসাবে আমাকে কাজে লাগাতে হবে। ঠিক ক্রিকেট খেলার সময় বোলার্সরা যেরকম অ্যাকর্ডিং টু পিচ ওদের বোলিং করে, ঠিক তেমনই, মানে পিচে যদি, দাদা বলছি এই জিনিসগুলো কিভাবে বুঝবো একটু বলে দেবে, মানে কখন কি লাগাতে হবে ঠিক এটা এত এটা এটা বোঝার একটাই উপায়, সিচুয়েশনটার প্রতি তোমাদেরকে খুব অ্যাওয়্যার থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোশ্চেনটাকে মুখস্থ করার মতন করে নয়, কোশ্চেনটাকে ঠান্ডা মাথায় রিড করতে হবে, ওটাকে বোঝার মতন অ্যানালাইজ করতে হবে জিনিসটাকে। অ্যাকচুয়ালি ছোট ছোট কোয়ালিটিস গুলোর মধ্যে দিয়ে আমাদেরকে ব্যাংকিং জবের জন্যই তৈরি করা হয়। কাল দিনে যখন তোমার কাছে কোনো একটা কাস্টমার আসবে, একটা কোনো ক্লেম নিয়ে, তোমাকে আগে সিচুয়েশনটাকে বুঝতে হবে। অনেক রকম জিনিস হতে পারে। ধরো ধরো কারোর হয়তো ডেথ ক্লেম আছে, কথা কথা, কারোর পার্টি ডেথ হয়ে গেছে, তো ডেথ ক্লেম করতে এসছে সে, তার খাতায় যা কিছু আছে। এবার অনেক রকম সিচুয়েশন দেখা যাচ্ছে, তার সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা পড়ে আছে যেটাতে কোনো নমিনেশন নেই, তার দেখা যাচ্ছে একটা ফিক্সড সার্টিফিকেট করা আছে, এফডি করা আছে, তাতে নমিনেশন আছে। যে নমিনি আছে, সেই নমিনিও দেখা যাচ্ছে মরে গেছে আরো আগে, সেই নমিনির নাম চেঞ্জ হয়নি। সেটা হচপচ সিচুয়েশন। অনেক কিছু এখানে প্রসেসিং এর ব্যাপার আছে। এফডিটার জন্য আলাদা রকম ভাবে কাজ করতে হবে, সেভিংসটাতে নমিনি নেই তার জন্য আলাদা রকম কাজ করতে হবে। এবার পুরো সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। আর সব থেকে ইজি সিচুয়েশন কি, যার সেভিংস অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ছেলের নামে নমিনি করে রেখেছে, ছেলে এসছে প্রেজেন্ট, আরামসে ছেলে টাকা পেয়ে যাবে। এফডিটা আছে, সেটাও দেখা যাচ্ছে ছেলের নামে নমিনি করা আছে, ছেলে সামনে প্রেজেন্ট, ও টাকা পেয়ে গেল। এটা ইজি সিচুয়েশন। কিন্তু এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন আসলে তখন কি আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। আমাদেরকে কি করতে হবে, ওই সিচুয়েশনটাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আচ্ছা এখানে এই ঘটনা ঘটেছে, এরকম এরকম জিনিস হচ্ছে, তাহলে আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম অনেক ব্যাপার আছে। ঠিক আছে? ধরো কেউ তোমার কাছে টাকা তুলতে এসছে, টাকা তোলারও অনেক রকম ব্যাপার থাকে। জয়েন্ট অ্যাকাউন্টে একটা হয় আইদার অর সার্ভাইভার, মানে যে কোনো একজন জয়েন্ট হোল্ডার যদি প্রেজেন্ট থাকে তুমি টাকা দেবে। একটা আছে ফর্মার অর সার্ভাইভার। ফর্মার বলতে প্রথম যে পার্টি, ফার্স্ট পার্টি, তাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? হয় সে থাকবে, আর ওর অবর্তমানে যে সার্ভাইভার সে থাকবে। বোঝা গেল? কিন্তু সেকেন্ড পার্টি যদি একা চলে আসে তাহলে তাকে কিন্তু টাকা দেওয়া যাবে না। ঠিক এর উল্টোটা হয় লেটার অর সার্ভাইভার। সেকেন্ড পার্টি হচ্ছে মেন, তাকে থাকতেই হবে। সেকেন্ড পার্টি যদি অবর্তমান হয় মানে মারা যায়, তাহলে অটোমেটিক যে সার্ভাইভার অর্থাৎ ফার্স্ট পার্টি আছে তখন সে পাবে। এত রকমের সিচুয়েশন হয় জিনিসগুলো, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। সেই অ্যানালাইজ করার জন্যই হচ্ছে এরকম ভাবে আমাদেরকে তৈরি করা হয় একদম গ্রাস রুট লেভেল থেকে। এবার কি করে বুঝবো, বুঝবার জন্য আমাকে পুরো কন্ডিশনটা দেখতে হবে, আমাকে কি কি ডেটা দিয়েছে কোশ্চেনের মধ্যে।
আজকে আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলা থাকে, তাহলে নিজে এবার মনে মনে ভাবো, যদি আমি সাকসেসিভ লাগাই তাহলে কি হবে। মনে মনে একটুখানি চোখ বন্ধ করে একটু ভাবো, এখন সময় না, এখন স্পিড বাড়ানোর দরকার নেই, এখন সময় না, সময় নিয়ে ভাবো যে যদি আমি সাকসেসিভ লাগাই তাহলে কি পাবো এখানে। সাকসেসিভ লাগালে পরে আমি এখান থেকে n = 3 আছে, 21/20 আছে, মানে 20 থেকে 21 করবো, ওটার 3 বার রিপিট হবে। হুম, ওতে করে আমি কি পাবো, একটা প্রিন্সিপাল পাবো, একটা অ্যামাউন্ট পাবো, একটা প্রিন্সিপাল পাবো আর একটা অ্যামাউন্ট পাবো। এদের মধ্যেকার যে ডিফারেন্স, তাতে করে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু পাবো, রাইট? বলো, কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু কি আমাকে কোশ্চেনে কোথাও দেওয়া আছে? নেই। হ্যাঁ, আচ্ছা চলো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স তো 183 দেওয়া আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা বার করে নিলে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবো। মানে কতটা অলরেডি কতটা নাক ঘোরাতে হচ্ছে তুমি দেখে নাও। এখানে পাওয়ার জন্য আমাকে সিম্পল ক্যালকুলেট করে ডিফারেন্সটা কাজে লাগিয়ে কম্পাউন্ডে যেতে হবে, মানে অলরেডি আমি কতটা নাক ঘুরিয়ে কাজ করছি। তবু আমি যদি দেখি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার কথা, তো আচ্ছা সিম্পল। এইখান থেকে তুমি এটাও মানে ওই যে তোমাকে যেটা বললাম সাকসেসিভটা বার করলে হুম। আহ, ওই এটা তো পাবো, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা তো পাবো, কি করে পাবো? মানে প্রিন্সিপাল থেকে তোমার প্রিন্সিপালটা পাবো আর অ্যামাউন্টটা পাবো, হ্যাঁ, এখান থেকে তো একটা amount তো পাচ্ছি। এটা তো পাবো এটা আমি ইমাজিনারি ভ্যালু। আচ্ছা আচ্ছা এটা তো পাবো ইমাজিনারি ভ্যালু। কার সাথে এটা, এটা কম্পেয়ার তো করতে হবে একজনের সাথে, কম্পেয়ার করব কার সাথে, কার সাথে কম্পেয়ার করব? আগের কোশ্চেনে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা ডাইরেক্ট বলাই থাকতো, ওইটার জন্য কম্পেয়ার। আমি ফার্স্ট কোশ্চেনটা যদি থাকে এখানে, মুছে তো ফেলবো না আশা করছি। না, মুছে ফেললাম বোধহয়, সরি। তো বুঝতে পারছি। কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন ভ্যালুটা আমাকে বলা থাকবে, আজকে ধরো আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এত বলা থাকতো, তাহলে করে আমি এটার সঙ্গে কম্পেয়ার করতে পারতাম। কিন্তু এই কোশ্চেনে কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স বলা আছে, তো চলো সিম্পল ইন্টারেস্টটা বার করে নিই। সিম্পল ইন্টারেস্ট বার করার জন্য আমার কাছে রেট অফ ইন্টারেস্ট আছে, টাইম আছে, প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপালটাও তো আননোন, ওটা তো বার করতে বলেছে। এই কোশ্চেনটাতে তুমি এই প্রসেস ছাড়া এগোতেই পারবে না, অসম্ভব। এই কোশ্চেনটাতে এই প্রসেস ছাড়া তুমি এগোতেই পারবে না অন্য কোনো অল্টারনেটিভ মেথডে। আর যদি হয়ও, সেটা এত লেন্দি হবে যে তুমি মুশকিলে পড়ে যাবে। তো এইভাবে আমাদেরকে। হ্যাঁ বলো। বলছি দাদা, না আমি কি অঙ্ক করছি, যখন একটা ভ্যালু বলা আছে একটা ভ্যালু বার করতে পারছি, কিন্তু এই যে তুমি বলছো সাকসেসিভ মেথড লাগবে, কখনো এই মেথডে করতে হবে, ওই জিনিসটা একটু ধরতে পারছি না, মানে একটু সমস্যা ও, হচ্ছে। ওইটা ওইটা ধরার জন্যই তো আমি তোমাকে বলছি ব্যাপারটা, যে তোমাকে কি কি ডেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেটাকে কাজে লাগাতে হবে। তোমার নিজের একটা ফেজ হচ্ছে শেখা, আর দ্বিতীয় ফেজ হচ্ছে শেখাটাকে অ্যাপ্লাই করা। হুম। তো শিখে যাওয়ার পর যখন তুমি অ্যাপ্লিকেশন প্রসেসে আসছো, তখন তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। যেটা আমি অনেকদিন আগে এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, একবার এখন একটা আইপিএল ম্যাচে দীপক চাহার বল করছিল সিএসকে এর হয়ে। তো দীপক চাহার হচ্ছে ধোনি বলছে তুই ওকে নর্মাল বল দে, এরকম। তো দীপক চাহার ওখানে কায়দা মারছে। ওখানে ভ্যারিয়েশন দেখাচ্ছে যে আমি কত রকম ভাবে বল করতে পারি। তো ধোনি ওকে ডেকে পড়ে বলছে, अरे मुझे तेरे तर्कश के कितने तीर है थोड़े ही देखने हैं, मैं पागल हूँ जो 300 वनडे खेल रहा हूँ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এই 300 ওয়ানডে খেলা হু মানে কি, এক্সপিরিয়েন্স। এই জিনিসটা তোমাদেরও আসবে উইথ এক্সপিরিয়েন্স, তার জন্য লাগবে প্র্যাকটিস। এক রাতের ব্যাপার নয় এটা মোটেই। হুম। সময় তো লাগবে। হুম। আর এখানেও একটা কথা, এই যে হাসল, এই যে গ্রাইন্ডিং প্রসেস, এই যে রিপিট এন্ড রিপিট এন্ড রিপিট এন্ড রিপিট এন্ড রিপিট, এই যে গ্রাইন্ডিং প্রসেস, এখানেও বলবো একটা জিনিস, অলওয়েজ মাথায় রাখবে, একটা আনরিজার্ভড ক্যান্ডিডেটকে যতটা গ্রাইন্ড করতে হবে, একটা রিজার্ভড ক্যান্ডিডেটকে অতটা গ্রাইন্ড না করলেও চলবে। আমি বলছি না করতে হবে না, বাট না করলেও চলবে। কারণ অটোমেটিক তোমাকে গ্রাইন্ড, একে গ্রাইন্ড করে করে আমাকে পৌঁছতে হবে এত দূর, একে এত দূর পৌঁছালেই হবে, এর গ্রাইন্ডিং প্রসেসটা অটোমেটিক কম। বাট আমি যে কারণে বলি টার্গেট তোমার রিজার্ভেশন থাকুক বা না থাকুক, টার্গেট অলওয়েজ দিস, কেন? এই গ্রাইন্ডিং প্রসেসে তুমি অনেকটা এগিয়ে যাবে, তোমার ডেভেলপমেন্ট অনেকটা উপরে হবে। বাট ইফ ইউ টার্গেট অনলি দিস, ইউ উইল লার্ন অনলি দিস। এই যে এক্সেসটা, এটা কিন্তু তুমি কোনোদিন পাবে না। আজকে আমি হয়তো একটা আনরিজার্ভড ক্যাটাগরি হয়তো হতে পারে, আমি জয়েন করেছি কিসে, আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টে জয়েন করেছি। একটা হয়তো এসসি ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট, সে দেখাচ্ছে কাট অফ বেনিফিট পেয়ে কোন রকমের টাই টু কাট অফ পাস করে সে দেখাচ্ছে পেয়ে গেছে আরআরবি পিও এনি হাউ। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, দে ক্যান টেক অ্যাওয়ে দ্য পোটেনশিয়াল আই হ্যাভ।
এটার বেনিফিট আমি হয়তো আজ পাবো না, আরে বাবা আমার প্রমোশন এক্সাম আছে, আমার জিআইবি সিআইবি আছে, আমার এখনো হোল ক্যারিয়ার পড়ে আছে, এখনো 33 বছরের আমার টোটাল ক্যারিয়ার পড়ে আছে, একটা না একটা ফেজে আই উইল ডেফিনেটলি ওভারটেক দেম সুনার অর লেটার। কেউ আটকাতে পারবে না এদেরকে, তখনই কেউ আনস্টপেবল করতে, এরা তখনই আনস্টপেবল হবে এসসি ওবিসি রিজার্ভ হওয়া সত্ত্বেও, যদি এরা এই পরিমাণ গ্রাইন্ডিংটা করে থাকে। আমার একটা বন্ধু আছে, একসঙ্গে 5টা চাকরি পেয়েছিল, 5টা। ওর ভাই এই বছর হচ্ছে আইবিপিএস পিও ক্লিয়ার করলো, আইবিপিএস পিও পেলো তোমার হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়াতে, ঠিক আছে? মাত্র ছেলেটা কত বছর বয়সে, 25 বছর বয়স হবে ছেলেটা। ওর দাদা হচ্ছে 5টা চাকরি পেয়েছিল, আমাদের ব্যাংকে পেয়েছিল, 8 মাস কাজ করার পর ও ওখান থেকে ছেড়ে দিয়ে চলে গেল, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একটা ক্লিয়ার হয়েছিল ওর, ওখানে জয়েন করেছে, এসএসসি তরফ থেকে একটা এক্সাম হয়েছিল সেইখানে জয়েন করেছে, ঠিক আছে? তো এরা দুজনই হচ্ছে ওবিসি, ঠিক আছে? এরা দুজনেই কিন্তু ওবিসি। ওবিসি হওয়ার দরুন এ হয়তো 5টা জব পেয়েছে, ইউআর হলে পরে অ্যাটলিস্ট দুটোও পেতো। আই ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট যেটা শুধুমাত্র ওবিসি হওয়ার জন্যই আজকে জব ক্লিয়ার করেছে। ট্যালেন্টেড, মানে জুয়েল ছেলেপুলে একেবারে। এর দাদা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুবারই অঙ্কেতে 100তে 100 পেয়েছিল। ভাবো, মাধ্যমিকে অনেকেই পায়, এইচএস এ পাওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি দুবারই 100তে 100 পেয়েছিল ম্যাথসে। দুর্ধর্ষ ট্যালেন্টেড ছেলেপুলে, দুই ভাই। হুম। তো আজকে এটাই হচ্ছে পয়েন্ট, যে পোটেনশিয়ালটা আমাদেরকে এভাবেই তৈরি করার জন্য এনকারেজ করে, ওটাই হচ্ছে বক্তব্য। এবার যত তুমি নিজেকে গ্রাইন্ড করবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তখনই তুমি আস্তে আস্তে ধরতে পারবে যে কোথায় কি করতে হবে। এবার কেউ কেউ যদি মাথায় ঢুকিয়ে দেয়, যেটা অনেকেই করে, তোর তো এতটুকু কাট অফ, এটুকু টার্গেট কর না ব্যাস, তুই এত ফালতু খাটতে যাবি কেন? যারা যারা এই মানসিকতায় নিয়ে পড়েছে তারা আমার থেকে 2 বছর আগে প্রিপারেশন স্টার্ট করা সত্ত্বেও আজও তারা কিন্তু প্রিপারেশনই করে যাচ্ছে। এখনো তারা বলছে যে আমার, মানে 100-এর মধ্যে যদি 64 কাট অফ যায় কোন এক্সামে, 64ও তারা পাচ্ছে না, যেখানে একটা ইউআর কাট অফ হয়তো 80 78 এরকম হয়তো হয়ে আছে, তখন তারা ওইটুকু নিয়ে ক্লিয়ার করতে পারছে না। তো তাহলে ওইটা ক্লিয়ার করতে যদি বলে স্ট্রাগল হচ্ছে, তাহলে আমি তাদেরকে আর কি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে? আমি কি বলবো যে হ্যাঁ সত্যি স্ট্রাগল হচ্ছে? তখন আমার মনে হবে না যে কান চাপাটিতে দুটো চড়াই আর বলি, তাহলে এইটা যদি ক্লিয়ার না করতে পারছিস তাহলে ইউআর হলে কি করছিস রে? তাহলে তো স্বপ্নই দেখছিস না কোনোদিনও, চাকরির পরীক্ষায় বসাই হতো না তোর কখনো। এটাই বলতে চাইছি আমি, কারণ এটা তোমাদেরকে বলছি কেন, কারণ হচ্ছে যেন এই সাইকোলজিটা ডেভেলপ না করে। আমার তো একটা আছে, সেটা যখন আছে তখন দেখা যাবে, যখন রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে। এখন তুমি ভাববে একটা ইউআর ক্যান্ডিডেটের মতন, আর তার জন্য তোমাকে হাসেল করতে হবে, সংগ্রাম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এই জিনিসটা তুমি বুঝতে পারবে যত এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? আর একটা ইজি প্রসেস, ধরো তোমার মনে হচ্ছে এটা আমি কেন করব, যদি মনে হচ্ছে আমি তো সাকসেসিভও করতে পারি, একবার সাকসেসিভের রাফ পেজে করেই দেখো না কোথায় গিয়ে আটকাচ্ছ। ট্রাই করো, ট্রাই করো, সাকসেসিভ ট্রাই করো, রাফ শিটের মধ্যে নিজে করো, করে দেখো যে আমি এই জায়গায় আটকে গেলাম, কেন আটকে গেলাম, কারণটা কি? আটকে গেলাম, আটকে গেলাম হলো না, ছেড়ে ফেলে দিলাম। নট লাইক দ্যাট। আটকে গেলাম, কেন আটকে গেলাম, এই কোশ্চেনটাকে ফার্দার এগোনোর জন্য আমার আর কি দরকার হতো, এই কোশ্চেন্স গুলো নিজের মধ্যে খোঁজো, অ্যান্সার্স গুলো নিজে খোঁজার চেষ্টা করো। অটোমেটিক এটা হচ্ছে একটা সেলফ লার্নিং প্রসেস। এটা কিন্তু আমি কেন, দুনিয়ার কোনো বড় টিচারও তোমাকে শিখিয়ে দিতে পারবে না এটা কি করে করতে হয়। এটা তোমাকে নিজে নিজে করতে হবে, যত তুমি নিজে নিজে ওটার মধ্যে ইনভলভ হবে তত তুমি শিখবে। হুম। তো যখন তুমি দেখবে এই জায়গাটাতে এই কারণে আটকে গেলাম, কারণ আমাকে কোশ্চেনটাতে এরকম ভাবে বলা আছে ডেটাগুলো, আমার এটা এইভাবে এগোনোর জন্য ওই ডেটাটা দরকার ছিল, যেটা কিন্তু এখানে পাচ্ছি না, এখানে আমার রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই এই মেথডটাতে আমি চলতে পারবো। অটোমেটিক যখন এইভাবে করবে না, তখন হচ্ছে কোশ্চেন দেখেই আস্তে আস্তে বুঝতে পারবে, আচ্ছা এই কোশ্চেন এরকম করে বলেছে, এই ডেটাগুলো বলেছে, তাহলে আমার এগুলো এগুলো করতে হবে বা এই প্রসেসে করতে হবে। যেমন এই কোশ্চেনটাতে আমরা নর্মাল যে মেথডে এখন করব, সেটা ছাড়া কোনোভাবে সলভ করাই যাবে না এটা। তো কি পি হচ্ছে, কি করবো, অবভিয়াসলি 20 এবং মাথায় পাওয়ার দেবো 3, তাহলে এটা হবে তোমার 8000, রাইট? 3টে বছরে ভাগ করে দিলাম, মানে 3টে সাইকেলে ভাগ করে দিলাম, 1/20 করে চাপবে। 1/20 করে চাপা মানে কত কত করে আসবে, একটা 400 এলো, একটা 400 এলো, একটা 400 এলো। এটা কিসের জন্য আসলো? মেইন প্রিন্সিপালের জন্য। এবার কম্পাউন্ড হচ্ছে বলে কি হবে, এই 400-র জন্য একটা পাবো 1/20, এর উপর 1/20 করা মানে এখান থেকে পেলাম 20। পরের বছর কি হবে, এই প্রথম বছরে 400-র জন্য একটা 20 পাবো, এই 400-র জন্য একটা 20 পাবো, আর এই 20-র জন্য একটা কত পাবো, 20 ইন্টু 1/20 মানে 1 পাবো, রাইট? আর আমরা খুব ভালো মতোই জানি এই পোর্শনটা যেটা এক্সট্রা আসলো, এটাই হচ্ছে আমার কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে ডিফারেন্স। তো কম্পাউন্ড আর সিম্পলের এখান থেকে আমি ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি, কত আসছে, 1 2 3 3 20 60 আর একে 61, 61 এর ডিফারেন্স পাচ্ছি।
এই 61 এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলেছে কত, 183 বলেছে। 61 এর ভ্যালু হচ্ছে 183, মানে কাটাকুটি করলে আসছে কত, 3, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার গুলো বেরিয়ে যাবে আমার সব। বলেছে ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপাল এখানে কত ধরেছি, 8000 ধরেছি, তাহলে প্রিন্সিপাল বার করে নাও। এই 3 দিয়ে তুমি 8000 কে মাল্টিপ্লাই করো, বেরিয়ে গেল প্রিন্সিপাল 24,000। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পারছি। বাস আরামসে, এখানে প্রিন্সিপাল এটুকুই জিজ্ঞাসা করেছিল, আর কিছুই না। হুম। এবার এটা তুমি অন্য যে কোনো প্রসেসে তুমি ট্রাই করো, এটা না কিন্তু বার করো। হ্যাঁ, অন্য যে কোনো প্রসেসে তুমি এটাকে ট্রাই করো, তুমি কিন্তু এটা ছাড়া, এই মেথড ছাড়া, এই মেথড না জানলে তুমি কিন্তু এটার অ্যান্সার বার করতে পারবে না, অসম্ভব। ডান। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, একটা জিনিস হতে পারে কিরকম, তোমাকে তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু পি ধরে নিতে হবে। পি আর টি বাই 100 করে সমস্ত ভ্যালু বসিয়ে এসআই বার করলে, আর অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 করে তুমি ওখানে এন বার করলে। ঠিক আছে, ওইটা একটা হলো। হুম, ওইখান থেকে তুমি আলাদা করে একটা সিআই, আলাদা করে একটা এসআই, দুটো ভ্যালু পাবে। তারপর ওটাকে মাইনাস করে 183 করে তুমি ওখান থেকে পি বার করতে পারো। মাধ্যমিক পরীক্ষার প্রসেস এটা, বিরাট লেন্দি প্রসেস হবে, বিরাট। এই কোশ্চেন যদি মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে যদি ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, সে বলবে বাপরে কি কঠিন প্রশ্ন এসছে। আর এই প্রশ্ন যদি তুমি একটা ব্যাংক এক্সামে, কোনো কম্পিটিটিভ এক্সামে যদি পেয়ে যাও, তুমি বলবে বাহ কি সহজ প্রশ্ন এসছে, এর থেকে সহজ তো হতেই পারে না। হুম, এটাই ডিফারেন্স। হবে না বলাটা ভুল, হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। এসআই ইজ ইকাল টু পি আর টি বাই 100 যদি অ্যাপ্লাই করি, ধরে নিলাম পি হচ্ছে প্রিন্সিপাল, r/100 মানে কত, 5% ভ্যালু 1/20 লিখবো, আর টি এর ভ্যালু কত করবো এখান থেকে, 3 করব, 3 করব। তাহলে এসআই কত পেলাম, এসআই পেলাম হচ্ছে 3p/20। সিআই কি করে বার করব, অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, হয়ে গেল। এবার অ্যামাউন্টটাকে আমি লিখতে পারি যে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, লিখতেই পারি। এটাকে প্রিন্সিপাল লিখলাম, 1 + r/100 মানে কত, 1/20, 1/20, আর হোল টু দি পাওয়ার n মানে কত, 3 বছরের জন্য, 3 বছরের জন্য। ওকে, এবার এটা দেখো আরো কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে, পি প্লাস সি এখানে রাখলাম, পি রাখলাম, এটা হবে তোমার হচ্ছে 20, আর এটা হবে 21, এর পুরোটা হচ্ছে হোল টু দি পাওয়ার 3। এবার এটাকে 21-এর কিউব বার করো, 20-এর কিউব বার করো, ইন্টু পি, মাইনাস পি করে ওখান থেকে সিআই এর একটা সামথিং ভ্যালু আসবে কিছু, আর এসআই এখানে আসছে, এবার সিআই মাইনাস এসআই করে এবার পি ক্যালকুলেট করো। কতটা লেন্দি হবে বলো তো ব্যাপারটা? এই কোশ্চেনটা করতেই তোমার প্রিলিমসে 20 মিনিট টাইম পার হয়ে যাবে, হ্যাঁ কি না? ওকে, ওটাই ভালো দাদা। তো এবার এই যে কি হলো জিনিসটা, তোমাদের মনে একটা প্রশ্ন আসলো যে আমি যদি এইভাবে করি, আমি তোমাদেরকে একটা গ্লিমস, একটা ধারণা একটা দেখিয়ে দিলাম যে এইভাবে করলে পরে কোথায় গিয়ে আমরা আটকাতে পারি, আর যদিও বা না আটকাই তাহলে জিনিসটা কতটা লেন্দি হতে পারে, কত রামায়ণ মহাভারত হয়ে যাবে এটার পিছনে। হ্যাঁ, একদম যা আছে সব হয়ে যাবে। তো এবার ইন দ্যাট কেস তোমার ডিফিকাল্ট হবে জিনিসটা, তাই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি। নোট একটা দিচ্ছি, ফলো করো। হাফ ইয়ারলি মানে হচ্ছে তোমার 6 মান্থস, ঠিক আছে, আর 1 ইয়ার যদি বলা হয়, 1 ইয়ারে থাকে দুটো হাফ ইয়ার, ঠিক আছে, নাকি না, দুটো হাফ ইয়ার মিলেই হয় একটা 1 ইয়ার। আর কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার 3 মাস, 3 মাসে একটা কোয়ার্টার হয়, ভালো কথা। তেমনি 1 ইয়ার মানে হবে কত, 4টে কোয়ার্টার, 4 কোয়ার্টার। এই পোর্শনটা, এই দুটো জিনিস মাথায় রাখবে। হুম, একটা হচ্ছে হাফ ইয়ারলি, আর একটা হচ্ছে কোয়ার্টারলি। 1 ইয়ার মানে ওটা কি লিখবো? 1 ইয়ার মানে দুটো হাফ ইয়ার, আর নিচেটা 1 ইয়ার মানে 4টে কোয়ার্টার। ওকে,
ক্লিয়ার সবার? হ্যাঁ ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল এখন করব। দেখো, আর ইজ ইকাল টু বলা হয়েছে 15% পার অ্যানাম, টি বলা হয়েছে আমাকে এখান থেকে 3 বছর, 3 ইয়ার্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে বলা হয়েছে কত, ₹6,620, আর সিআই এবং এসআই এর মধ্যে অন্তর বলা আছে কত, 1134 টাকা। প্রিন্সিপাল কত, পি কত, এটা বার করতে বলা হয়েছে। কি করব এবার, একটুখানি মজার সিচুয়েশন দেখো। হুম হুম আর ইজ ইকাল টু 15% মানে হচ্ছে 15/100। কাটাকুটি করলে কত হবে, এটা 5 3 15, 5 20 100, 3/20 সামথিং মতন আসছে, তাই তো? 3/20 আসছে। টাইম হচ্ছে আমাকে বলেছে 3 বছরের, হ্যাঁ কি না? টাইম বলেছে আমাকে 3 বছরের। ভালো। এবার আগে তো 1/, করে আসছিল, এখানে তো মাথায় একটা 3 চলে আসছে, তাহলে এবার কি করব, কি হবে এখন? মুশকিল হয়ে গেল না? কিচ্ছু মুশকিল হয়নি, যেমন করতাম তেমনি করব। তলায় 20, এখানে পাওয়ারে 3, তাহলে প্রিন্সিপাল কত ধরবো, 20, তার হোল কিউব, মানে হচ্ছে 8,000 টাকা। 3টে বছরে ভাগ করব। এখন এবার 3/20 মাল্টিপ্লাই হবে, এটা 3/20 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো 8,000-কে এখানে ব্যাকগ্রাউন্ডে একটু করে নেবো। 3/20 কত আসছে, এটা কাটলাম 400, তাহলে আসছে 1200, তাই তো? এটা 1200 আসছে। তাহলে এখানে একটা 1200 বসাও, এখানে সেকেন্ড ইয়ার এটা 1200 দাও, এখানে থার্ড ইয়ার এটা 1200 দাও, চলে আসলো মেন প্রিন্সিপালের জন্য 3খানা। এবার সেকেন্ড ইয়ারে কি হবে, এই ফার্স্ট ইয়ারের 1200-র জন্য একটা পাবো, এই 1200-র উপর আবার কত পাবো, 3/20 করেই পাবো। কাটলাম 60, 180 মতন পাবো। তাহলে এইটার জন্য একটা 180 পেলাম। থার্ড ইয়ারে কি হলো, এই প্রথম 1200-র জন্য একটা 180 পেলাম, সেকেন্ড ইয়ারের 1200-র জন্য আরেকটা 180 পেলাম, আর এই 180-র জন্য পাবো একটা, 180-র জন্য কত পাবো, 180-র জন্য পাবো আবার 3/20 মাল্টিপ্লাই করবো, এটা কাটলে পুরো 9 আসছে, 9 3 27 হলো, 27 পেলাম। একই হচ্ছে কিন্তু জিনিসটা, যেমন করছিলাম, শুধু ফ্র্যাকশনটা 3/20 আছে, 3/20 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর কিছুই না। ওকে, এবার আমাকে বলেছে সিআই বলেছে 6,620, টোটাল সিআইটা বলা আছে, আর সিআইএসআই এর ডিফারেন্সও বলা আছে 1134। এবার আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে। প্রথম কথা, এখানে দেখো আমার দুটো ইনফরমেশন দরকারই নেই, হ্যাঁ কি না? এগুলোও বুঝতে হবে কিন্তু, কারণ এই কনসেপ্ট গুলো বুঝলে একটা টপিক হয় আমাদের ডেটা সাফিসিয়েন্সি। ওকে, এখনো এক্সামে এই টপিকটা ইন্ট্রোডিউস করেনি, ডেটা রিডান্ডেন্সি। হুম, রিডান্ডেন্সি বোঝো? রিডান্ডেন্ট মানে কি? কমানো, হ্যাঁ বলো বলো। ডাটা মানে কমানো, মানে বেশি না করে। না, রিডান্ডেন্সি আমি মানেটা তোমাকে বলছি, আগে আমি একটু শিওর হইনি, ইংলিশ তো, ইংলিশটা আমি একটু শিওর না হয়ে কাউকে কমেন্ট করি না। না না, রিডান্ডেন্সি তো, রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি, হ্যাঁ, রিডান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য, অতিরিক্ত, যা কিছু এক্সট্রা আছে। তো ডেটা রিডান্ডেন্সি যদি জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে হয়তো একটা মানে এটা আমার মস্তিষ্ক প্রস্তুত কনসেপ্ট, মানে মস্তিষ্ক প্রস্তুত একটা ফ্রেম, এখনো পর্যন্ত কোনো এক্সাম আমি দেখিনি, বাট আমার মনে হয় এক্সামিনার পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে এক্সপেরিমেন্ট করছে, একটা এক্সপেরিমেন্ট এরকম করলে বিশেষ ক্ষতি হবে না। ডেটা সাফিসিয়েন্সি জাস্ট অপোজিট হবে এটা, যে একটা কোয়েশ্চেন দিয়ে দিল, তোমাকে হয়তো ফাইন্ড আউট করতে বললো যে বলো এখানে কোন ডেটাটা রিডান্ডেন্ট, মানে অতিরিক্ত দেওয়া আছে, এটা না থাকলেও আমি কোশ্চেনটা সলভ করতে পারতাম। ওকে, এরকম টাইপের, যদি এরকম টাইপের কোশ্চেন আমি কোনো একটা মক টেস্টে মনে হয় দেখে থাকতে পারি। যাই হোক, তো যদি ডেটা রিডান্ডেন্সির কথা বলা হয়, তাহলে দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু বলেছে 6,620, আবার সিআইএসআই ডিফারেন্সও বলেছে 1134। দুটো তো একসাথে আমার দরকার নেই প্রিন্সিপাল টুকু ক্যালকুলেট করার জন্য। আমাকে যদি আমি এই ডিফারেন্সটাকে কাজে লাগাই, তাহলে আমি কি করবো, আমি এই পোর্শনটা টোটালটা নিয়ে নেবো, যে আমি অ্যান্সার পেয়ে যাবো, তাই তো? হুম হুম আর যদি আমাকে বলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে তার সঙ্গে আমি এগুলোকেও যদি জুড়ে দিই, 3টে 1200, তাহলে আমি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টের সাথেও কম্পেয়ার করতে পারবো। তো দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তো অ্যান্সার হতে পারতো, দুটো নেওয়ার কোনো দরকার ছিল না। ওকে, এটা একটা পয়েন্ট, এগুলো খেয়াল রাখতে হবে, কারণ কোন ডেটাটা আমার কোয়েশ্চেনে দরকার, কোনটা দরকার নেই, এইগুলো মাথায় থাকলে পরে কি হচ্ছে, তোমার কনসেপ্ট খুব ক্লিয়ার,
বা কনসেপ্টটা খুব সুন্দর, মানে গভীর অবধি তুমি ঢুকতে পারো। আর এই গভীরতাটা ঠিক থাকলে তুমি ডেটা সাফিসিয়েন্সির অ্যান্সার করতে পারবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা করি। তাহলে সিআইএসআই এখানে ডিফারেন্স কত আছে দেখছি আমি হিসাব মতন। 180, 180, 180, মানে 3 18 54, 540 প্লাস তার সঙ্গে হচ্ছে এই 27, তাহলে হচ্ছে কত 567, 567 পাচ্ছি, হ্যাঁ কি না? এই হুম 567 এর ভ্যালু হচ্ছে 1134, তাহলে 567 এর ভ্যালু কত 1134। এবার 4 আছে, মানে আমি হিসাব করে দেবো ডাবল করা আছে কিনা। 500 ডাবল করলে হচ্ছে 1000, 60 দুগুণে 120 এবং 7 দুগুণে 14, 134, হ্যাঁ ডাবল করলে হয়ে আছে। তাই কাটলেট আসছে 2। আমাকে বার করতে বলেছে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল তো প্রিন্সিপাল এখানে 8000, এখানে 8000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8000 ইন্টু 2 করলে আসছে আমার 16000। 16000 টাকা হয়ে গেল আমার অ্যান্সার, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। অ্যান্সার বেরিয়ে গেল আনসার। তো কোনো ব্যাপার, এটা কিন্তু কোনো ব্যাপারই নয় এই জিনিসগুলো, এরপরে কিন্তু সহজেই পারা উচিত। তো এই ফ্রেমের মধ্যে তোমরা একটুখানি প্র্যাকটিস করবে। আচ্ছা, দাদা। আর 1 মিনিট, 1 মিনিট দাও, আমাকে 1টা মিনিট দাও, হ্যাঁ আসছি আমি 1 মিনিট। পড়াচ্ছি পড়াচ্ছি যাচ্ছি। হ্যাঁ, তো যেটা আমি কন্টিনিউ করছিলাম, তো এই টাইপের কোশ্চেন এবার মোটামুটি আশা করছি তোমরা সলভ করতে পারবে, আশা করছি। না, এই কোশ্চেনটা একবার বুঝিয়ে দাও তো, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এসআই মাইনাস করে এই 567 এই ভ্যালু এখান থেকে একটু একবার বুঝিয়ে দাও তো। এটা তো কিছুই নয়, এটা তো না বোঝার তো আমি কোনো কারণ দেখছি না। তুমি বলো দেখি কোথায় বুঝতে পারোনি, তাহলে আমার বলতে না, আমি সুবিধা কি হয়। বলতে চাইছি বলতো, এটা তো আমাদের এই পুরো ফ্রেমটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ভ্যালু 6620 বলে দিয়েছে না, মানে ওটা ডিফারেন্সের ভ্যালুটা পুট করলাম, এই জায়গাটা একটু খটকা লাগছে না, আমি বুঝতে ভুল করলাম, একটু বলে দাও। বুঝতে পারলাম আমি যেটা বললাম? দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু 6620, তুমি একটু মিউট হও, আমি বলছি। কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু 6620 বলা আছে,
তার মানে হচ্ছে আবার যদি ধরো শুধু আমাকে এটাই বলা থাকতো তাহলে করে কি করতে হতো, আমাকে তিনখানা 1200কে ওখানে অ্যাড করতে হতো, দিয়ে কম্পেয়ার করতে হতো। এবার যেহেতু আমাকে দুটো ভ্যালুই বলা আছে, কম্পাউন্ড ইন্টারেস্টও বলা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পলের মধ্যে ডিফারেন্সটাও বলা আছে, তাহলে করে আমাকে যখন ডিফারেন্সটা বলা আছে তখন আমি নিচের যে এক্সট্রা পোর্শনটা যেটা অ্যাকচুয়ালি সিআইএসআই ডিফারেন্স, যেটা এতক্ষণ ধরে যেটা সাতকাণ্ড করে আসলাম, হুম, সেইটাকে দিয়ে আমি শুধু যদি কম্পেয়ার করি তাহলেও তো আমার অ্যান্সার চলে আসছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরেই তুমি করতে পারো, অ্যান্সার আসবে। এই দুটো অতিরিক্ত দেওয়া আছে, যে কোনো একটা ইনফরমেশন থাকলে অ্যান্সার হতে পারতো, ওটাই আমি এতক্ষণ ধরে তো বললাম, তাই না? এবার না, হ্যাঁ আমি ভাবছিলাম যে এই যে 567 ভ্যালুটা 6620, ওটাই ভাবছিলাম। কেন ভাববে তাহলে এতক্ষণ ধরে তুমি তুমি তাহলে কি শুনলে এতক্ষণ ধরে, তাহলে তো এইটা তো এইটা তো বুঝতেই হবে এই ফ্রেমটা কিসের জন্য, এই ফ্রেমটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের জন্য। আর এই ডিফারেন্সের ভ্যালুটা এখানে 1134, তাই এই ডিফারেন্সটার সঙ্গে কম্পেয়ার করলে 1134 কে কম্পেয়ার করব। যদি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা ধরতাম তাহলে করে কি করতাম, এই যে তিনখানা 1200 আছে, 1200 1200 1200 3600 প্লাস 567, এটাও এবার চলো করে দেখে নিচ্ছি, 3600 প্লাস 567 কত আছে, 4167, হ্যাঁ কি না, এরকম কিছুটা হচ্ছে কি, ঠিক করলাম আমি? এই ঠিক করছি আমি? 4267 হচ্ছে, হুম, 4267 হচ্ছে না? 4200 হচ্ছে না, 4200 হচ্ছে নাকি? ভালো করে ক্যালকুলেট করে দাঁড়াও তো, এখান থেকে 4200 তো হওয়ার কথা না, 3 × 36 3600, আর এদিকে হচ্ছে তোমার 567, 36 এর 5 36 5 তো 41ই হয়, 4167 হওয়া উচিত, 4167। হুম, নাকি আমি কোথাও ভুল করছি? কম্পাউন্ড ইন্টারেস্ট 6620 হচ্ছে। 4167। হুম, বলো। ওই সিআইটা 4167 হবে। 4167 হবে। 4167 সঙ্গে 6620 তো কম্পেয়ার হয় না। আমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি মনে নোট করতে কিছু ভুল করেছি, এই এই ইনফরমেশনটাকে বাদ দাও তো, এটাকে বাদ দাও। এটা মনে হচ্ছে আমি ইনফরমেশনটা নোট করতে কিছু ভুল করেছিলাম আমি যখন করেছিলাম ক্লাস। এটাই অ্যাকচুয়াল অ্যান্সার হবে। 1134 এর কম্পেয়ার করে এটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে। বাট হ্যাঁ, ঝড়ও যদি আমাকে সিআই কিছু একটা এখানে বলা থাকতো, তাহলে আমি ধরো সিআইএসআই ডিফারেন্স বলা নেই, আমাকে সিআই এর ভ্যালু বলা আছে, তাহলে কি করতাম, তখনই টোটাল সিআই 4167 বেরোচ্ছে, এটাকে দিয়ে কম্পেয়ার করতাম। এখানে সিআইএসআই ডিফারেন্সটা সহজ জিনিসটা বলা আছে, তাই আমি ডিফারেন্স টুকে নিলাম। এই এলিমেন্টস গুলোর মধ্যে তফাৎটা বুঝলেই অ্যান্সার হয়ে যাবে যে ডিফারেন্স কোনটা আর হচ্ছে মেন কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো কোনটা। ওকে, আচ্ছা। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের মতন আমি এখানে কনক্লুড করব, তার কারণ হচ্ছে দাদা, হ্যাঁ বলো। যদি আমরা ওটা অ্যামাউন্ট দিয়ে যদি করি ওই প্রসিডিওরটা, সেটা কি পসিবল হয় কোনোভাবে? মানে সাপোজ এখানে 20 হচ্ছে প্রিন্সিপাল, অ্যামাউন্ট যদি 23 হয়, মানে হুম এমন কোনো টাইপের হয় যেটা অ্যামাউন্টটাকে মানে এইভাবে ইয়ে করে করা হয় ধরে? মানে হতে পারে কোশ্চেনের ফ্রেমিং এর উপর ডিপেন্ড করছে, তখন তো ডেটাটাকে একটুখানি চেঞ্জ করে দেবে। মোট কথা তোমাকে একদম হাতের কাছে ইজি জিনিস তো কিছু দেবে না, তোমাকে দেবে হচ্ছে একটুখানি এমন জিনিস যেটা তোমার একটুখানি কমপ্লিকেটেড হবে। হুম, ওকে, হতেই কারণ পারে এই যে তখন এখানে ডেটা গুলো অ্যামাউন্ট পাল্টে দেবে। অ্যামাউন্টটা স্কোয়ার বা কিউব করে যেটা করছে, মানে এইভাবে করলে মানে সেটা কিভাবে করা হয় দেন? কিছুই না, ধরো তোমাকে এই একই জিনিস বলেছে, রেট বলেছে, টাইম বলেছে, হ্যাঁ, আর তোমাকে হয়তো আহ, কি বলবে, হয়তো সিআই মানে তুমি বলছো অ্যামাউন্টের সঙ্গে কম্পেয়ার করে কিছু বার করা, হ্যাঁ তোমাকে হয়তো বলেছে, হ্যাঁ হতেই পারে, তোমাকে হয়তো বলে রেট বলেছে, টাইম বলেছে, ভালো কথা, তোমাকে হয়তো ইনফ্যাক্ট এটাও বলে রেখেছে, প্রিন্সিপালটাও বলে রেখেছে। হুম, এবার তোমাকে জিজ্ঞেস করছে বলো তো কম্পাউন্ড আর সিআই এর এসআই এর মধ্যে ডিফারেন্স কত, সিআই এসআই এর মধ্যে ডিফারেন্স কত, কি করবে? আজকে ধরো তোমাকে যদি রিভার্স কোশ্চেন করতে, এই কোশ্চেনটাই ধরো আমাকে, এই কোশ্চেনটাই ধরো বলা আছে উম যে আর ইজ ইকাল টু 15%, টি ইজ ইকাল টু 3 ইয়ার্স, আর কি ছিল এখানে, আর প্রিন্সিপাল ধরো আমাকে বলে রেখেছে, এখানে প্রিন্সিপাল যেটা বার করলাম 16,000 সেটাই বলা আছে। তাহলে বলো তো দেখি সিআইএসআই এর মধ্যে আমার ডিফারেন্সটা কত? একই জিনিস করব, 15% থেকে যেরকম আর সমান 15% ছিল, 15/100, তাহলে পেলাম কত, 3/20। ঠিক আছে, পুরো ফ্রেমটা সেম হবে, যেমন এখানে হলো সেরকম। এবার কি করব, এখানে প্রিন্সিপাল ছিল কত, 8,000, 8,000,
এই 8,000-এর সাথে কম্পেয়ার করবো আমি কাকে? 8,000-এর ভ্যালু হচ্ছে এখানে বলা আছে 16,000, বসিয়ে দেবো 16,000। তাহলে সিআইএসআই ডিফারেন্স বলেছে, সিআইএসআই ডিফারেন্স তখন এখান থেকে নেবো। সিআইএসআই ডিফারেন্স কোনটা? এই জিনিসটাকে বলা হয় সিআইএসআই ডিফারেন্স। কত আসতো? 18, 18, 18, মানে 3, 18, 54, 567। এই 567 ভ্যালু কত সেটা আমাকে বার করে নিতে হতো। তাহলে 567 ভ্যালু কত এটা আমাকে বার করে নিতে হতো। কাটলে পরে এটা আসছে 2, 567 ডবল করো, 1000 আর 60 গুণ 120, 1120 আর 1134, 1134, 1134 রিভার্স হয়ে যেত জিনিসটা। ওটা ঠিক আছে, আমি বলছিলাম ওটা যে মানে এখানে 20 কিউব করলাম, 23 কিউব করে কিছু করা যাবে? ও আচ্ছা আচ্ছা, তুমি ওটা বলছো। না, ওটা তো ওরকম ফ্রেমিং এর তো দরকার নেই এখানে। এখানে মেন হচ্ছে আমার প্রিন্সিপালটা দরকার, তাই আমি প্রিন্সিপালটা নিয়ে কাজ করব। কারণ এখানে অ্যামাউন্টটা এখানে বসানো তো জায়গাও নেই, কারণ মেন প্রিন্সিপালের ওপরই তো এইগুলো দেখো ইন্টারেস্ট ফ্র্যাকশন অ্যাপ্লাই করছে আর ইন্টারেস্ট গুলো বেরোচ্ছে। যদি এখানে তুমি প্রিন্সিপালের জায়গায় অ্যামাউন্ট বসো, তাহলে অ্যামাউন্টের উপর ফ্র্যাকশন বসে কিছু করতে পারবে? পারবে না তো। আচ্ছা Okay? দাদা, তাহলে পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি যেটা বক্সের মধ্যে করে দিয়েছো ওটা ডিফারেন্স, আমার এই দুটো গুলিয়ে যাচ্ছিল ব্যাপারটা। হুম 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 হুম, ওটাই আচ্ছা আচ্ছা। ওটাই হচ্ছে ব্যাপার, পুরোটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কারণ এই ফ্রেমটা কিন্তু ক্লিয়ার রাখো, আগের ক্লাস সবাই ভালো করে রিভাইজ করবে, কারণ পরের দিন যেটা করবো সেটা হচ্ছে রেট ক্যালকুলেশন, মানে কিছু বলা থাকবে না, ইন্টারেস্ট রেট বার করতে বলবে। আর তখন এই জিনিসটা কিন্তু খুঁটিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরে কিছু বুঝতে পারবে না, সব গুলিয়ে যাবে। তাই এই মানে এই যে ফ্রেমিংটা, এই যে এত এই নিয়ে মনে হয় 2 দিন না 3 দিন হলো এই জিনিসটা, এই জিনিসটার ফ্রেমিংটা ভালো করে রপ্ত করে নাও। হুম, ভালো করে রিভাইজ করে দাও। আমরা রেকর্ডেড ক্লাসেস দেখো, অসুবিধা নেই, কিন্তু এটাকে ভালো করে রপ্ত করো, কারণ পরের দিনে ক্লাসে রেট ক্যালকুলেশন করব, রেট ক্যালকুলেশন করলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কমপ্লিট হবে। হ্যাঁ, এবং তারপরে আমরা স্পিড টাইম ডিসটেন্স নতুন চ্যাপ্টারে আমরা ঢুকে পড়বো। ওকে, ঠিক আছে, বলো আর। ক্লাস কি হয়ে গেছে? হ্যাঁ বলো। বলছি ক্লাস কি এন্ড? হ্যাঁ, ক্লাস এন্ড। আমি এখান থেকে ডিসকার্ড করছি, আমি রেকর্ডিংও স্টপ করব।